আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। সম্ভবত পেমেন্ট স্ট্রেস পর্যন্ত পড়ানো হয়েছিল। এই প্রসঙ্গ সব পড়ানো হয়েছিল না সিআর? আচ্ছা, এগুলো সব পড়ানো হয়েছিল। মাঝখানে হচ্ছে পেমেন্ট স্ট্রেস, আমাদের রিজিড পেমেন্টের জন্য যে সকল প্রবলেম ছিল সেই সকল প্রবলেমস গুলো হচ্ছে কি আজকে দিয়ে শুরু করবো। ফ্লেক্সিবল পেমেন্টের মধ্যে যে সকল প্রবলেম গুলো হয়, রিজিড পেমেন্ট সাধারণত এরকম সিভিয়ার কোনো প্রবলেম হয় না, রিলেটিভলি হচ্ছে গিয়ে কিছু সংখ্যক কম প্রবলেমই ফেস হয় নর্মালি। এবং কিছু কিছু প্রবলেম আছে যেটা কমন প্রবলেম, স্পেশালি তুই একটা প্রবলেম আছে যেগুলো শুধুমাত্র হচ্ছে গিয়ে ডিফারেন্স। আর তাছাড়া হচ্ছে গিয়ে সাধারণত রিলেটিভলি আমাদের ফ্লেক্সিবল পেমেন্টে চাইতে অনেক কম সংখ্যক প্রবলেম হয়, এবং কিছু কিছু প্রবলেম আছে যেমন কমন। যেমন প্রথম হচ্ছে যে আমাদের পাঞ্চিং ছিল বা পাম্পিং ছিল, এগুলো হচ্ছে গিয়ে কমন। রিজিড পেমেন্টের জন্য যেটা ছিল, ফ্লেক্সিবল পেমেন্টের জন্য যেটা ছিল, রিজিড পেমেন্টের জন্য সেমই হবে। এবং ক্র্যাকস গুলা টেম্পারেচার ক্র্যাকস থেকে শুরু করে টেম্পার ক্র্যাক, রং বেস ডিউরাল ক্র্যাক, বিভিন্ন ধরনের ক্র্যাক ছিল, এবং পলিশড অ্যাগ্রিগেট ছিল, জয়েন্ট ফেলিয়ার ছিল। তো এগুলা হচ্ছে গিয়ে দুই পেমেন্টের জন্য কমন কিছু প্রবলেম। এবং কিছু কিছু প্রবলেম আছে যেগুলো টোটালি ডিফারেন্ট প্রবলেম। আর সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে গিয়ে ব্লো আপ। ব্লো আপটা কেসটা হচ্ছে গিয়ে যখন পেমেন্ট এরকম ভাবে উঠে যায় সাবগ্রেড থেকে বা হচ্ছে গিয়ে বেস থেকে, তখন তাকে আমরা বলি ব্লো আপ। এই জিনিসটা হয় হচ্ছে সাধারণত যখন হিউজ লেভেলের কোনো এক্সপ্যানশন হয়, তখন দেখা যাচ্ছে সাফিসিয়েন্ট পরিমাণ স্পেস না পাওয়ার জন্য এটা হচ্ছে গিয়ে উপরের দিকে এরকম ভাবে উঠে যায়। আর উপর দিকে উঠবে তার কারণ হচ্ছে গিয়ে উপরের দিকে স্পেস একমাত্র ফাঁকা আছে, নিচের দিকে যেহেতু মাটি আছে সে চাইলেও নিচের দিকে কখনো যাইতে পারবে না। সো এজ এ রেজাল্ট তাকে হচ্ছে গিয়ে ওপেন ফ্রি স্পেস হচ্ছে গিয়ে উপরের ডিরেকশনে আছে, এই জন্য সে উপরের ডিরেকশনে চলে আসবে। তো এরকম থাকা আসলে রাস্তার জন্য কোনো ডিজায়ারেবল কোনো কন্ডিশন না। এখান থেকে আস্তে আস্তে দেখা যাবে যে রাস্তা ভেঙে যাবে বা হচ্ছে গিয়ে ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট করার মতো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। রেগুলার রিজন তো বললামই। আর এটাকে রিপেয়ার করার জন্য আসলে এখানে রিপেয়ার করার মতো কোনো অবস্থায় নেই। আমি যদি হাতার প্রেস করেও নিচের দিকে দেওয়ার চেষ্টা করি তাহলে ভেঙে যাবে, তাছাড়া কিছু না। তো এই জন্য আসলে একটা প্যানেল গুলাকে নতুন করে উঠিয়ে ফেলতে হবে, উঠিয়ে আবার নতুন করে এখানে এক্সপ্যানশন জয়েন্ট ঠিক মতো দিয়ে এরপর নতুন করে পেভমেন্ট আবার করতে হবে। এবং আরেকটা প্রবলেম হচ্ছে সিভিয়ার, যেটা হচ্ছে কর্নার ব্রেক। আমাদের রিজিড পেভমেন্টে যেটা কমন হয় যে টোটাল পেভমেন্ট আসলে তেমন একটা ভাঙে না, আর সাধারণত কর্নার দিয়ে হচ্ছে বেশি ভাঙে। এই জন্য এখানে কিছু ইমেজ দেওয়া আছে, এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে কর্নারের দিকগুলাতেই একটু আদার্স যে পোর্শন গুলো আছে মাঝের মিডল পোর্শন থেকে ওগুলা চাইতে কর্নারটাই হচ্ছে বেশি সেন্সিটিভ। এই জন্য হচ্ছে রিজিড পেভমেন্ট ডিজাইন করার সময় হচ্ছে কর্নার রিইনফোর্সমেন্ট ইউজ করা হয়। নর্মাল মেইন রিইনফোর্সমেন্ট তো থাকেই, অ্যাডিশনাল হচ্ছে কি তুই চার কর্নারই একটা পেভমেন্টে চারটা যেহেতু কর্নার আছে রেক্টেঙ্গেল শেপ, সো চারটা কর্নারে হচ্ছে গিয়ে আমাদের 2A স্ল্যাবের হচ্ছে যেমন কর্নার রিইনফোর্সমেন্ট প্রভিশন আছে, ঠিক সেম ভাবে হচ্ছে গিয়ে এই রিজিড পেভমেন্টের জন্য কর্নার গুলাতে কর্নার রিইনফোর্সমেন্ট ইউজ করতে হয়, যেন হচ্ছে কর্নার গুলো এরকম ভাবে ব্রেক না করে যায়। তারপরে এই ক্র্যাকিং গুলো হচ্ছে, এগুলো বললাম না, এগুলো সব আগের মতো। আছে ফল্টিং। ফল্টিংটা হচ্ছে গিয়ে আমাদের যখন জয়েন্ট গুলো ছিল আগে, যখন পেভমেন্টে আমরা জয়েন্ট করছি, এক্সপ্যানশন জয়েন্ট, কন্ট্রাকশন জয়েন্ট, তো ওই জয়েন্ট গুলো যদি ঠিক মতো না দেওয়া হয় বা কোনো কারণে, যেমন হচ্ছে যেখানে মেজ দেওয়া আছে মেটালটা ক্ষয় হয়ে গেছে, তো কোনো কারণে জয়েন্টের বারগুলো যদি ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে জয়েন্টটা নষ্ট হয়ে যাবে। তো একটা টাইমে দেখা যাবে হচ্ছে গিয়ে রাস্তাটা প্যানেল ওয়াইজ ডেবে গেছে, যেমন এখানে রাস্তাটা প্যানেল ওয়াইজ ডেবে গেছে, যেমন একটা প্যানেল নিচে ডেবে গেছে, এরকম ভাবে প্রত্যেকটা প্যানেল একটা থেকে আরেকটা আপ অ্যান্ড ডাউন হয়ে আছে। তো তখন আবার, এবং এই যে পাশে হচ্ছে গিয়ে লংগিটিউডাল ডিরেকশনেও দেখা যাচ্ছে যে রাস্তা একটা থেকে আরেকটা আপ অ্যান্ড ডাউন হয়ে আছে। তো স্বাভাবিকভাবে হচ্ছে এরকম কোনো, এগুলো কোনো ডিজায়ারেবল কোনো ক্যারেক্টারিস্টিক্স না। যেহেতু হচ্ছে আমাদের রাস্তাটা স্মুথ করার জন্য এবং ইউজার ফ্রেন্ডলি করার জন্য বানানো হয়, তাহলে এরকম অবভিয়াসলি কেউ স্বাচ্ছন্দ্য বোধ করবে না, আর দেখতে হচ্ছে অনেকটা বিশ্রী টাইপ দেখাচ্ছে। জয়েন্ট লোড ট্রান্সফার সিস্টেম ডিটোরিয়েশন, তো এটা হচ্ছে গিয়ে সিমিলার কাইন্ডস অফ আমাদের জয়েন্টের সিস্টেমটা কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে। এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস, প্রত্যেকটা ম্যাটেরিয়ালসেরই টাইম টু টাইম আস্তে আস্তে প্রপার্টিস নষ্ট হয়ে যায়।
বা কোনো কারণে যদি হচ্ছে গিয়ে যেমন এখানে যে বারটা ছিল সেই বারটা একদম ক্ষয় হয়ে গেছে, এই বারটাতে তেমন কোনো হচ্ছে রিনফোর্সমেন্টের মানে দেখা যাচ্ছে না, মরিচা নষ্ট হয়ে গেছে। এগুলো অনেক কারণে হতে পারে, ইনফিল্ট্রেশন হতে পারে, প্লাস ম্যাটেরিয়ালসের প্রপার্টিসও খারাপ থাকতে পারে, বা আমাদের আইডি কিউটিটাও জয়েন করা হয় নাই সেটাও হতে পারে। তো এরকম কোনো কারণে আমাদের নষ্ট হয়ে যায়, তখন দেখা যাচ্ছে জয়েন গুলো আস্তে আস্তে ভেঙে যায়। লিনিয়ার ক্র্যাকিং, প্যানেল ক্র্যাকিং এগুলো নিয়ে বলার নতুন কিছু না, এগুলো হচ্ছে আগের মতোই। ক্র্যাক মানে ক্র্যাকিং। পলিশ অ্যাগ্রিগেট, আমাদের ফ্লেক্সিবল পেভমেন্টের যেমন অ্যাগ্রিগেট গুলো পলিশ হয়ে যেতে পারে, এখানেও হতে পারে। পাম্পিং, ফ্লেক্সিবল পেভমেন্ট, রিজিড পেভমেন্ট, যে কোনো পেভমেন্টের মধ্যেই পানি আসতে পারে। আরেকটা প্রবলেম এখানে বলা আছে পাঞ্চ আউট। পাঞ্চ আউট হচ্ছে গিয়ে লোকালাইজড স্ট্রেস কোনো জায়গাতে যদি ডেভেলপ হয়, মানে কোন একটা পয়েন্টে যদি স্পেসিফিকলি হিউজ স্ট্রেস ডেভেলপ হয়, তাহলে ওই পয়েন্টটা যদি স্ট্রেসটা ক্যারি করার ক্যাপাসিটি না থাকে, তাহলে ওইটুক জায়গা ভেঙে যাবে। যেমন এখানে একটা লোকালাইজ, সাপোজ এখানে একটা হুইল হয়তো ছিল, তো এখানে হচ্ছে গিয়ে ক্যারি করার মতো যে স্ট্রেন্থটা ছিল তার সাথে বেশি স্ট্রেস ডেভেলপ হয়েছে, এই অ্যাজ এ রেজাল্ট এটা হচ্ছে এখানে ব্রেকডাউন হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের হচ্ছে রিজিড পেভমেন্টের জন্য কমন যে সকল প্রবলেমস গুলা। আর এখানে কিছু টেকনিক আছে রিপেয়ার এর জন্য, যেমন আমাদের ক্র্যাক হইছে, সেই ক্র্যাক গুলা এখানে যে রিপেয়ার করতেছে, কিছু হচ্ছে কেমিক্যাল দিয়ে তারা হচ্ছে ক্র্যাক গুলাকে সিল করে দিচ্ছে। আমাদের এখনো মোটামুটি হচ্ছে গিয়ে যেটা বলা হলো তাতে হচ্ছে পেভমেন্টের ওভারভিউ টোটাল, আসলে আমাদের পেভমেন্ট টাইপস, পেভমেন্ট হিস্ট্রি, কিছু যে সকল ম্যাটেরিয়ালস গুলো এখানে আমরা ইউজ করি, তো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে এখানে রিভিউ করা আছে, এবং সাথে সাথে পেভমেন্টের যে সকল প্রবলেমস গুলো হয় সেগুলো দেখতে কেমন, তাদের জন্য সলিউশন কেমন, সবগুলো হচ্ছে গিয়ে আমরা এর মধ্যে হচ্ছে দেখছি। এখন হচ্ছে আমাদের আসলে পেভমেন্ট ডিজাইন। পেভমেন্ট ডিজাইনে প্রথমে আমরা হচ্ছে করব ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন। ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন হচ্ছে অনেকগুলো মেথডে করা যায়, যেমন এখানে হচ্ছে গিয়ে সেটার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের কতগুলা নাম দেওয়া আছে। এই মেথড হচ্ছে গিয়ে পেভমেন্ট ডিজাইন মেথড। ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য এখানে 1 2 3 4 5 6 7 সাতটা মেথড দেওয়া আছে, তো বিভিন্ন কোড অনুযায়ী। যেমন লাস্ট প্রথমটা হচ্ছে একটা ডিজাইন ক্যাটালগ মেথড, এর একটা মেথড। এরপর যেটা আছে 93 অ্যাস্ট্রো মেথড, তাহলে একটা অ্যাস্ট্রো মেথড। এরপর আছে নিউ অ্যাস্ট্রো মেথড। এরপর আবার লাস্টের দিকে বলা আছে হচ্ছে গিয়ে আইআরসি, ইন্ডিয়ান রোড কংগ্রেস মেথড। তার মানে হচ্ছে কি এক এক দেশের জন্য হয়তো বা এক এক রকমের ভ্যারিয়েশন আছে, বিভিন্ন রকম মেথডে তারা হচ্ছে গিয়ে রোডটাকে ডিজাইন করা। সেম ভাবে রিজিড পেভমেন্ট ডিজাইনের জন্য এখানে যে তিনটা মেথডের নাম উল্লেখ করা আছে। তো আমাদের তো আর সবগুলো মেথডই পাওয়া সম্ভব না, আমাদের যেটা স্ট্যান্ডার্ড, সাধারণত যেহেতু আমাদের বেশিরভাগ কাজগুলো হচ্ছে গিয়ে অ্যাস্ট্রো হাইওয়ের জন্য হচ্ছে গিয়ে বা ট্রান্সপোর্টের জন্য বেশিরভাগ জিনিসগুলো আসে অ্যাস্ট্রো থেকে, বা এটা যেহেতু আমেরিকার আসে বেশিরভাগ সবকিছু কন্ট্রোল করে, তো এই জন্য আর কি ওইটাই আমরা আমাদের ক্লাসের জন্য করব। তো আমাদের ক্লাসের জন্য আমরা যে অ্যাস্ট্রো কোড করতে সেখানে কিছু যে জিনিসগুলো থাকবে বা যে প্রসিডিওর গুলো থাকে, তো সেগুলো হয়তো বা অন্য কোনো কোডের সাথে ডিফারেন্স হলেও হতে পারে। সব যে খুব যে ডিফারেন্স আছে তা না, কিছু কিছু কোড আলটিমেটলি এদের কাছ থেকে কপি করে নিয়ে সেগুলো তাদের নিজেদের মতো এডিট করে ফেলে। তো হয়তো বা দু একটা জায়গা হচ্ছে নিজেদের এলাকার স্পেসিফিক এলাকার জন্য হয়তো দু একটা জিনিস একটু চেঞ্জ হয়ে যায়। জিওমেট্রিক প্রপার্টি বা জিওগ্রাফিক্যাল প্রপার্টি তো সব দেশে সব না, যেমন নেপালের কথা যদি বলি আর বাংলাদেশের কথা যদি বলা হয়, তাহলে আলটিমেটলি তাদের কোডের মধ্যে সবচেয়ে বেশি ভ্যারিয়েন্স আসবে যেখানে, সেটা হচ্ছে আর্থকুয়েকে। একদম কমন জিনিস, এটা সবচেয়ে বেশি ভ্যারিয়েন্স আসবে, কারণ আমাদের দেশে হয়তো এতটা সিভিয়ার না যতটা সিভিয়ার হচ্ছে নেপালে। তাদের কোডের জন্য আর্থকুয়েকের প্রভিশন অবশ্যই আমাদের বাংলাদেশে থেকে অনেক বাইরে দিতে হবে ইচ্ছা করে। তো এই সকল জায়গাতে কিছু কিছু জায়গাতে মডিফিকেশন আছে। তো এখানে প্রথমে হচ্ছে একটা অ্যাস্ট্রো রোড টেস্ট। তো রোড টেস্টটা হচ্ছে যেমন আমরা ল্যাব টেস্ট করি সিলিন্ডারের, কনক্রিটের বা অনেক কিছুর করে থাকি, তো অ্যাস্ট্রোতে যেমন রোড যখন একটা ম্যাটেরিয়ালস আমরা রোড বানাবো, তো সেই রোডটা হচ্ছে গিয়ে শুধুমাত্র যে হচ্ছে গিয়ে ভেহিকেলের উপর ডিপেন্ডেন্ট হবে এরকম না। আমাদের যে ভেহিকেলের লোড আছে সেই ভেহিকেলের লোডটার উপরে যে হচ্ছে গিয়ে শুধুমাত্র একটা রাস্তা ফেস করবে সেটা না, এখানে অনেক কিছু হচ্ছে গিয়ে তাকে ফেস করতে হবে। যেমন ভেহিকেলের পাশাপাশি তাকে যেটা ফেস করতে হবে ওয়েদারিং অ্যাকশন। এটা হচ্ছে একটা মানে একটা হিউজ একটা ইমপ্যাক্ট হচ্ছে গিয়ে ওয়েদারের ইমপ্যাক্টটা। কিরকম হচ্ছে ইমপ্যাক্টটা পড়বে হচ্ছে আমাদের রাস্তার উপর। আমরা প্রত্যেকটা ম্যাটেরিয়ালস হচ্ছে গিয়ে আস্তে আস্তে ওয়েদার সাপেক্ষে রাস্তার প্রপার্টিস গুলো চেঞ্জ হয়ে যায়, এবং পেভমেন্টের জন্য সেটা আরো বেশি সিভিয়ার। বন্যা হয়, বৃষ্টি হয়, ঠান্ডা হয়, স্নো জমে, অনেক কিছু কারণে পেভমেন্টের হচ্ছে গিয়ে প্রপার্টিস নষ্ট হয়ে যায়। তো ল্যাবে যদি শুধুমাত্র টেস্ট করা হয়, তাহলে আসলে অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে সবকিছু পাওয়া যায় না। লোডের জন্য নয় লোড আমরা দিলাম,
লোড দিলেও কিন্তু সেটা হচ্ছে গিয়ে আমাদের ভেহিকেল লোড কিন্তু দুই রকমের লোড আমরা হচ্ছে গিয়ে চিন্তা করি। একটা হচ্ছে ডাইনামিক লোড, ইনফ্লুয়েন্স লাইন ছিল। তো ইনফ্লুয়েন্স লাইন দেওয়া হচ্ছে গিয়ে স্কুলে এখন হয়তো কেউ ডেফিনেশন বলতে পারবে না। তো একটা হচ্ছে মুভিং লোডের জন্য হচ্ছে গিয়ে আমরা যে এরকম শেয়ার ফোর্স রিঅ্যাকশন বা হচ্ছে গিয়ে মোমেন্টের রেসপন্স দেখতাম, ওগুলো ছিল হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম। 1 ইউনিট লোডের জন্য আমরা এটা ড্র করতাম সবসময়, এবং এর পরবর্তীতে আমরা একটা ডিজাইন ভেহিকেলের জন্য সেটা বের করতে পারতাম। আমাদের ভেহিকুলার লোড গুলো হচ্ছে মুভিং আসবে। তো আবার কিছু কিছু জায়গাতে আমরা হচ্ছে কন্টিনিউয়াস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডও আবার অ্যাপ্লাই করতাম। তার মানে হচ্ছে আসলে লোডের প্যাটার্নটা আমাদের বিল্ডিং এর মতো এরকম একটা ফিক্সড একটা বা প্রেডিক্টেবল একটা প্যাটার্ন না। এটা আসলে বিল্ডিং ডিজাইনে চাইতে পেভমেন্ট ডিজাইনের লোডগুলো আসলে বেশি আনপ্রেডিক্টেবল। রাস্তার হচ্ছে গিয়ে ভেহিকেলের মধ্যে হচ্ছে গিয়ে অনেকে আবার আছে রেসিং করে, তো তারা হচ্ছে দেখা যাবে রাস্তার উপর ড্রিফটিং করা শুরু করবে। তো ড্রিফটিং করলে স্বাভাবিকভাবে স্ট্রেস বেশি পড়বে রাস্তার উপর। তো অনেকগুলা হচ্ছে গিয়ে ফ্যাক্টর এখানে আসলে, এই জন্য আসলে বলা হয় যে যেটা যে রাস্তার হচ্ছে গিয়ে যে প্রপার পেভমেন্ট ডিজাইনের জন্য হচ্ছে গিয়ে যে লোডের যে ফ্যাক্টর গুলা, এই ফ্যাক্টর গুলা সাধারণত আমাদের বিল্ডিং এর মতো না, এটা হচ্ছে অনেকটা আনপ্রেডিক্টেবল ওয়ে। তো এই জন্য আমাদের অনেক কিছু ভ্যারিয়েন্স নিয়ে কাজ করতে হয়। এই জন্য হচ্ছে একটা রোড টেস্ট, যেমন তারা হচ্ছে গিয়ে বিভিন্ন সাইজের হচ্ছে রোড বানায়। তো তাদের 6টা লুপ আছে টোটাল, মানে 6 টাইপসের টোটাল রোডের শেপ আছে। তো তারা ওই শেপের মধ্যে হচ্ছে গিয়ে রোড গুলোকে টেস্ট করে। তো 1 নাম্বার লুপ যেটা আছে তাদের সেটাতে কোনো ভেহিকেল যায় না, সেটাতে শুধুমাত্র হচ্ছে গিয়ে তারা এনভায়রনমেন্টাল ইফেক্ট টেস্ট করার জন্য ওই রোডটাকে তারা হচ্ছে গিয়ে রাখছে। আর এখানে রাস্তায় যে দুইটা রোডের নাম হচ্ছে লুপ 5 এবং লুপ 6। তো এখানে একটা রোডের একটা সেগমেন্ট প্লট করা আছে, যেখানে একটা সার্টেন অ্যামাউন্ট রেঞ্জে হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট দিছে এবং একটা সার্টেন রেঞ্জে তারা হচ্ছে রিজিড পেভমেন্ট দিছে। তো এই রকমের দুই রকমের পেভমেন্টে তারা হচ্ছে ভেহিকেল রান করবে। তো ভেহিকেল রান করানোর পর হচ্ছে গিয়ে আস্তে আস্তে একটা প্র্যাকটিক্যাল একটা হচ্ছে অ্যাপ্লিকেশন এখানে আসবে, যে আমাদের এই রোডটার উপর আমাদের আসলে প্র্যাকটিক্যালি কিরকম হইতো এটা কনস্ট্রাকশন করার পরে এই ম্যাটেরিয়ালস ইউজ করে বা এই কম্পোজিশন ইউজ করে বা এই থিকনেসের রোড ইউজ করে প্র্যাকটিক্যালি কিরকম আমরা হচ্ছে গিয়ে ফিডব্যাক পাবো। এটা হচ্ছে কিন্তু এখান থেকেই তারা ছোট করে করে আইডেন্টিফাই করতে পারে। তো এটা হচ্ছে অ্যাজ টু রোড টেস্ট। তো ডিজাইনের জন্য হচ্ছে গিয়ে আমাদের আসলে অনেকগুলো হচ্ছে জিনিস জানতে হবে। আমি সবাইকে বলবো হচ্ছে গিয়ে ক্লাসে একটু কনসেন্ট্রেশন দেওয়ার জন্য, কারণ এখানে হচ্ছে আসলে অনেক অনেক কিছু টার্ম আছে এবং অনেক আনসার্টেনটি কিছু টপিকস আছে। তো এগুলা হচ্ছে গিয়ে যদি কেউ না দেখে তাহলে তার কাছে সেটা হচ্ছে পরবর্তীতে জিনিসগুলো আর কমপ্লিকেটেড মনে হবে। যখন পরীক্ষাতে চলে আসবে, পরীক্ষার মধ্যে যখন কোশ্চেন দেওয়া হবে, তখন তার কাছে মনে হবে যে হচ্ছে এই কোশ্চেন গুলা আর কি অন্য কোনো জায়গা থেকে তাকে দেওয়া হয়েছে। আর এবারকার কোশ্চেন যেমন ছিল হচ্ছে গিয়ে মিডে যেমন ছিল বেশিরভাগ একটু থিওরিটিক্যাল কোশ্চেন ছিল, কিন্তু আর যেহেতু এবার মিড হচ্ছে গিয়ে একটা মাত্র, তার মানে মিড 2 আমরা যেটা নিলাম সেটা ফাইনালের সাথে ইনক্লুড হবে। আর আমাদের এবার একটু পরীক্ষা প্যাটার্নও যে চেঞ্জ হয়ে আসছে, যেমন আমরা হচ্ছে একটা ফিক্সড টাইম অ্যালটমেন্ট করে দিচ্ছি স্টুডেন্টদের জন্য। এর আগে হয়তো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, অনেকে অনেক এনাফ পরিমাণ সময় পাইতো, অনেক কিছু কপি করে লেখা যাইতো বা দেখা দেখি করে লেখা যাইতো। এখন হচ্ছে গিয়ে এই অপশনটা একটু রিডিউস হয়ে আসছে, যেহেতু টাইম আর কি একটু শর্ট হয়ে আসতেছে। তো ফাইনালের জন্য হয়তো বা হচ্ছে গিয়ে আর কিছু কোশ্চেন বেশি থাকবে, এই জন্য আর হয়তো বা কিছু টাইম বেশি থাকবে। কিন্তু হচ্ছে গিয়ে আগের মতো যে 2-3 দিন 24 ঘন্টা এরকম সময় পাওয়া যায়, তো এরকম সময় আর পাওয়া যাবে না। সো তো এই জন্য হচ্ছে গিয়ে সবাইকে পড়তে হবে, একটু দেখতে হবে ক্লাসে কি পড়ানো হচ্ছে, এবং না বুঝলে সেখানে আস্ক করতে হবে যে স্যার এই জিনিসটাতে আমি মিস হয়ে গেছে বা এই জিনিসটা আমি এখনো বুঝতে পারতেছি না। কিন্তু যে অনেকে আবার আছে যে স্যার আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে না পারার কোনো কারণ নেই, কারণ এখানে বোঝানোর জন্য বলা হচ্ছে। তো কিছু না কিছু অবশ্যই বুঝবে। আমাদের পেভমেন্ট ডিজাইনের জন্য বা আমাদের যে কোনো ডিজাইনের জন্য হচ্ছে গিয়ে ফার্স্টলি যেটা লাগে হচ্ছে গিয়ে লোড। প্রথম হচ্ছে লোড।
আমাদের পেভমেন্টের লোড কই থেকে আসবে? পেভমেন্টের লোডটা টোটালটাই আসবে হচ্ছে ভেহিকেল থেকে, ভেহিকেল ছাড়া আর কোনো লোড নেই। আমাদের রাস্তার উপর হচ্ছে ভেহিকেলের জন্য বানানো হয়েছে, আর একটা ভেহিকেল যদি চলতে পারে আর সেখানে একটা মানুষ চললে তার কিছুই হবে না। তো এই জন্য মানুষের, অনেকে বলতে পারে রাস্তাতে তো মানুষ হাঁটে, তো ভেহিকেল যদি চলতে পারে স্বাভাবিকভাবে হচ্ছে একটা ভেহিকেলের ওজন মানুষের সাথে কয়েকশো গুণ বেশি বেশি কিছু, যেগুলো স্পেশালি টেইলার যেগুলা। সো এই জন্য আমাদের লোড হচ্ছে ভেহিকেল লোড। তো ভেহিকেল আবার আমাদের হচ্ছে কয়েক প্রকার ভেহিকেল আছে। আমরা রাস্তার হচ্ছে জানি যে ভেহিকেল অনেক প্রকার আছে, আমাদের রিক্সা, বাইসাইকেল থেকে শুরু করে বড় বড় হচ্ছে গিয়ে টেইলার পর্যন্ত আছে। তার মানে হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন টাইপের যে এটা এইগুলা চলতেছে, ভেহিকেল গুলাকে রাস্তাতে চলতেছে, ওই সকল ভেহিকেল গুলার জন্য আমাদের লোডটা ক্যালকুলেশন করতে হবে। এরপর হচ্ছে আবার কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা নিতে হয়, যেগুলো হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালস এর ক্যারেক্টারিস্টিক্স। আমাদের ম্যাটেরিয়ালসটা কেমন আছে, যেমন আমাদের যদি একটু লো গ্রেডের আমরা যদি স্টিল ইউজ করি তাহলে আমাদের স্টিলের পরিমাণ বেশি দিতে হয়, বা আমরা যদি লো গ্রেডের কনক্রিট ইউজ করি আমাদের কনক্রিটের পরিমাণ তো থিকনেস পরিমাণ বেশি বাড়াইতে হয়, বা কম, বা আমাদের বিল্ডিং এর যে কম্পোনেন্ট সাইজ সেই কম্পোনেন্ট সাইজ একটু বাড়াইতে হয়। তো আমাদের তাহলে ম্যাটেরিয়ালস প্রপার্টিস, এবং সেম ভাবে হচ্ছে গিয়ে ক্লাইমেট কন্ডিশন অথবা এনভায়রনমেন্টাল কন্ডিশন। তো এনভায়রনমেন্টাল কন্ডিশন গুলো আমরা হচ্ছে কিছু ফ্যাক্টর বের করি, যেমন সার্ভিসএবিলিটি বা রিলায়েবিলিটি। মানে সার্ভিসএবিলিটি বলতেছে আমাদের এই পেভমেন্টটা কেমন সার্ভিস দিবে। তো এটা কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস করে তারা এগুলা বলে যে আমাদের বর্তমান সার্ভিস লেভেল হচ্ছে গিয়ে সাপোজ 5, এবং 20 বছর আমাদের এই রাস্তা যদি ডিজাইন করা হয় তাহলে 20 বছর পরে এই রাস্তার সার্ভিসএবিলিটি অবশ্যই নষ্ট হয়ে যাবে, কিছু না কিছু কমে যাবে। তো তখন সাপোজ হয়ে গেল 2। তো তা আমাদের হচ্ছে গিয়ে নতুন করে যখন রাস্তা এটা হচ্ছে নতুন করে রিকনস্ট্রাকশন বা হচ্ছে রিহ্যাবিলিটেশন করা হবে, কোনটা হচ্ছে গিয়ে কিছু রিপেয়ার কাজ করা হবে, সেটা বুঝবো কিভাবে? তারা বুঝে হচ্ছে সার্ভিসএবিলিটি কত আসছে, বর্তমান কন্ডিশন রাস্তা সার্ভিসএবিলিটি কেমন, সেই ক্যাটাগরিতে আমাদের রাস্তা বর্তমানে কেমন কন্ডিশনে আছে, পোর কন্ডিশন নাকি ব্যাড কন্ডিশন নাকি এক্সট্রিম ব্যাড কন্ডিশন। তাহলে আমরা দেখবো যে এখন আমাদের কোনো রিপেয়ার কাজের প্রয়োজন পড়ে কিনা। সেম হচ্ছে রিলায়েবিলিটি, যে এত থেকে এত হলে পারে এটা এত মানে ভালো কি মন্দ এরকম। আচ্ছা এটা আসতেছি যখন আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা টার্মে আলাদা আলাদা বলবো তখন ভ্যালুগুলো বলবো। হ্যাঁ, ভ্যালুগুলো আছে একটা রিকমেন্ডেড ভ্যালু। ফ্লেক্সিবল পেমেন্টের জন্য সাধারণত হচ্ছে 4 ইউজ করা হয়, আর হচ্ছে গিয়ে ইনিশিয়ালি 4 ধরা হয় এবং ফাইনালি হচ্ছে গিয়ে 2.5 মতো ধরা হয় আর কি। মান বেশি হলেই ভালো স্যার। হ্যাঁ, মান বেশি হলে মানে ইনিশিয়ালি থাকে হচ্ছে গিয়ে 4 ফ্লেক্সিবল পেমেন্টের জন্য, এবং যখন ফাইনালি বলতে হচ্ছে সাপোজ আমি 10 বছর পর রিপেয়ার করব, তাহলে ওই বা হচ্ছে আমি যখন রিপেয়ার করব তখন হচ্ছে যেন আমার সার্ভিসএবিলিটি থাকে হচ্ছে 2। আমি ভ্যালুগুলো বলে দেবো, সমস্যা নেই। স্পেসিফিক ভ্যালু তো আমার গাইডলাইন ভ্যালু কমন যেটা সেগুলা ইউজ করা হয়, এগুলো আমি বলে দেবো, সমস্যা নেই। স্পেসিফিক যখন বলবো প্রত্যেকটা টার্ম, তো এরকম ভাবে সার্ভিসএবিলিটি একটা টার্ম আছে, এবং রিলায়েবিলিটি আমাদের রাস্তাটা কেমন রিলায়েবল। অনেক ম্যাটেরিয়ালস আছে না, যেমন হচ্ছে গিয়ে গাড়িতে একটা এক্সাম্পল দেয়, আমাদের কিছু কিছু যেমন আমরা অনেক সময় জাপানি জিনিসের প্রতি একটু বেশি ফ্যাসিনেশন, চাইনিজ জিনিসকে দেখলে অনেকে হয়তো বা হচ্ছে একটু করে, মানে হেজিটেশন ফিল করে বা হচ্ছে অনেক মকারিও করে, সে চায়না জিনিস। আবার অনেকে আর একটু বলে না এটা হচ্ছে জাপানি জিনিস, মানে এটা রিয়ালাইবল, তারা হচ্ছে গিয়ে মনে করে নাই যে হচ্ছে গিয়ে আমার এই জাপানি জিনিসটা বেশি টিকবে, চাইনিজ জিনিসটা কম টিকবে। তো আমাদের এরকম ভাবে হচ্ছে গিয়ে যে কিছু কিছু ম্যাটেরিয়াল যখন আমরা ইউজ করব রাস্তাতে, সেটা রিয়ালাইবল কেমন, আমি যে পেভমেন্টের যে লেয়ার গুলো দিচ্ছি বা যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করছি সেটা আসলে রিলায়েবিলিটি কেমন থাকবে। তার জন্য আমরা রাস্তা ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা আগের লেকচার গুলো দেখছি জিও টেক্সটাইল ইউজ করি। তাহলে এই জিও টেক্সটাইল ইউজ যখন করা হবে তখন মানুষ নিজে থেকে সান্ত্বনা পাবে যে না, আমার রাস্তাটা এখন রিলায়েবিলিটি অনেক ভালো হবে। আর যদি জিও টেক্সটাইল ইউজ না করা হয় তাহলে হয়তো সে একটু মনে মনে একটা সন্দেহ থেকে যাবে, না আমার আসলে এত বেশি রিলায়েবল না, রাস্তা হয়তো প্রবলেম হতে পারে ভবিষ্যতে। তো তাহলে আমাদের এরকম হচ্ছে তিনটা টার্মের কথা বললাম, যে এই তিনটা টার্ম গুলো আসলে আমাদের ডিজাইন কনসিডারেশনে মেনত গভর্ন করবে এই ফ্যাক্টর গুলো, তাহলে লোড, ম্যাটেরিয়ালস প্রপার্টিস এবং এনভায়রনমেন্টাল প্রপার্টিস। আমাদের পেভমেন্টের ডিজাইন আসলে আমরা কি করি, যেমন একটা আরসিসি কনস্ট্রাকশন ডিজাইনের জন্য আমরা সাইজ বের করতাম, সাপোজ একটা বিম, তাহলে আমরা সেটাকে বললাম বিম কত সাইজের হবে এবং বিমের রিইনফোর্সমেন্টটা কেমন হবে এবং
সেটা আমরা লেআউট আকারে সাজিয়ে দিতাম। সাপোজ যে আমি একটা লেআউট স্ট্রিপ, তো আমরা পরবর্তীতে এখানে মেনশন করে দিতাম যে এত নাম্বার বার, এটা এত নাম্বার বার, এটা সাইজ হচ্ছে কি এরকম, এটা সাইজ এরকম, ইফেক্টিভ ডেপথ এরকম। ইফেক্টিভ ডেপথ বা হচ্ছে ক্লিয়ার কভারেন্স এগুলা না বললেও আমাদের গাইডলাইন অনুযায়ী কমন থাকেই যেগুলা। তো তারপরে হচ্ছে কি আমরা এরকম, এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ ডিজাইন। তো এটা যদি আমাদের একজনকে দেওয়া হয়, কোনো একটা কন্ট্রাক্টরকে বা কোনো একটা লেবারকে দেওয়া হয়, তাহলে সে হচ্ছে কি ইজিলি একটা বিম বানিয়ে আমাদেরকে দিতে পারবে। তো পেভমেন্টের জন্য হচ্ছে কি আমাদের যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে আলটিমেটলি আমাদের একটা পেভমেন্টের লেয়ার কয়টা হবে, আমি কি কি লেয়ার দেব। সাধারণত আমাদের লেয়ার গুলো যদি আমরা স্ট্যান্ডার্ডই ধরে রাখি যে আমরা কোনো লেয়ার চেঞ্জ করবো না, তাহলে আমাদের লেয়ার নিয়ে কোনো সমস্যা নেই। এবং এরপর আমাদের যেটা লাগবে লেয়ার গুলোর থিকনেসটা। আমি সাপোজ এখানে একটা বেস দিলাম, এর উপর আছে সারফেস আছে, এসি ওয়াল লিখলাম, সাব বেস, এবং নিচে তো সাব বেড থাকবে, এটা লেয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এই প্রত্যেকটার থিকনেস কতটুকু হবে এটা কিন্তু আমাদের সাথে জানার মেইন উদ্দেশ্য। যেমন আমাদের এখানে যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করব, যেমন আমরা কংক্রিট, কি কংক্রিট ইউজ করব, কত মিক্সিং এ ইউজ করব, সেটা তো আমাদের অবশ্যই প্রথমেই ধরেই নিয়ে থাকবে যে 1:1, 0.5:3, বা স্টিলের গ্রেড হচ্ছে 60 গ্রেডের স্টিল। তো ম্যাটেরিয়ালস এর প্রপার্টিজ তো আমরা অবশ্যই জানবো, এটা তো আমার ক্যালকুলেশনই লাগবে। আদারওয়াইজ অনেকে বলতে পারে স্যার ম্যাটেরিয়ালস এর প্রপার্টিজ তো বলা লাগবে। তো ম্যাটেরিয়ালস এর প্রপার্টিজ যদি না বলা হয় তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারবো না। যেমন স্টিলের যদি স্ট্রেন গ্রেড না জানি, কংক্রিটের যদি স্ট্রেন না জানি, তাহলে আমরা আসলে মোমেন্টের সূত্র দিয়ে স্টিল বের করতে পারবো। তো ওই ম্যাটেরিয়ালস এর প্রপার্টিজ গুলো আমাদের অবশ্যই লাগবে। তাহলে ওই প্রপার্টিজ গুলো ইউজ করে আমাদের ফাইনালি আলটিমেটলি যেটা উদ্দেশ্য থাকে, আমাদের কয়টা লেয়ার আমরা দিতেছি এবং প্রত্যেকটা লেয়ারে হচ্ছে কি আমাদের হ্যালো thickness কত। স্যার, শুনতেছেন স্যার? কেউ হ্যালো শুনছেন? আচ্ছা, উনি বাইরে আসছেন। তো আমাদের এই আলটিমেটলি তাহলে ফাইনালি কাজ হচ্ছে থিকনেসটা বের করা। তাহলে থিকনেসটা বের করে দিলে তাহলে হচ্ছে কি যে কোনো কন্ট্রাক্টর রাস্তাটা কনস্ট্রাকশন করতে পারবে। আর এই থিকনেস বের করার জন্য আমাদের যে লোডের কথাগুলো বললাম, সেই লোডগুলো আমাদের এখানে গভর্ন করবে। তো লোডের মধ্যে হচ্ছে কি আমাদের যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে আমাদের ভেহিকেলের যে সাইজ গুলো, এটা আসলে প্রথমে একটা ইম্পর্টেন্ট, যেহেতু এর একটা আমার রোড হয়, তো এখানে একটা ছোট একটা সাইকেল চলবে, বড় একটা ট্রাক চলবে, এর চাইতে বড় একটা ট্রেলারও চলবে। তো এখন হচ্ছে গিয়ে একটা বাইক সাইকেল যখন যে পরিমাণ লোড বা প্রেসার হচ্ছে এখানে দিতে পারবে, একটা ট্রেলার তো অবশ্যই তার সাথে বেশি আমাদেরকে লোড একজাট এখানে করতে পারে। আমাদের আসলে এই লোড গুলাকে ক্যালকুলেশন তো আসলে খুব সহজেই করা যাবে এরকমও না। যেমন আমাদের প্রথমে একটা রোড যদি আমরা ডিজাইন করতে যাই, যেমন আমি সাপোজ ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত আমি একটা রোড ডিজাইন করব। তো এই রোডটা হচ্ছে গিয়ে 2 লেনে করবো না 3 লেনে করবো না 4 লেনে করবো, এটা আমরা কই থেকে আসবে, কই থেকে আসবে আমাদের এখানে কি পরিমাণ ডিমান্ড আছে, আমাদের রাস্তাতে কি পরিমাণ ডিমান্ড আছে সেটা থেকে আমাদের আসবে যেখানে কতগুলা ভেহিকেল চলবে বা এই রাস্তাতে কয় লেন করব। এবং সেখান থেকে আমাদের সাপোজ এই রোডে আমরা বের করলাম যে 100টা ভেহিকেল চলবে, তাহলে 100টা ভেহিকেলের জন্য যে লোড আসে সেই লোডটাই তো আমাদের বের করতে হবে আলটিমেটলি। আমাদের মেইন উদ্দেশ্য মানে মেইন কাজটা থাকবে যে ভেহিকেলের আগে নাম্বার কাউন্ট করা, তাহলে ওই নাম্বারের ভেহিকেল আমাদের রাস্তার উপর কত লোড দিতে পারবে সেটা ক্যালকুলেশন করা। যেমন আমাদের কংক্রিট ডিজাইনের জন্য, কংক্রিট স্ট্রাকচার ডিজাইনের জন্য লোড বলে দিয়ে থাকো যে লাইভ লোড 20 psi, পার্টিশন ওয়াল লোড 10 psi, আলাদা আলাদা করে নাম বলে দিয়ে থাকতো। কিন্তু এখানে তো আর বলে দিয়ে থাকবে না যে বাইসাইকেল লোড 10, ট্রেন লোড 5, এরকম কোনো কিছু বলে থাকবে না। এখানে বলা থাকে ভেহিকেল লোড। তাহলে ভেহিকেল লোড বলতে আমাকে টোটাল ভেহিকেল আসলে কাউন্ট করতে হবে আগে। টোটাল ভেহিকেল কাউন্ট করে ওই ভেহিকেল গুলা চললে আমাদের রাস্তার উপর কি পরিমাণ লোড আসবে সেই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, 1 মিনিট একটু। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এখানে যে আমরা ডিমান্ডের কথা বলতেছিলাম, তো আমাদের এখন রাস্তা যদি হচ্ছে গিয়ে 20 ইয়ার্স এর জন্য
ডিজাইন করা হয়ে থাকে, তাহলে এখন আমাদের 2000 আমরা হচ্ছে গিয়ে আছি 21-এ, আর আমরা যদি হচ্ছে 20 ইয়ার্সের জন্য ডিজাইন করি তাহলে আমরা চলে যাবো 2041। তাহলে 21-এ হচ্ছে কি আমরা এখন কাজ করতে যাচ্ছি, তাহলে আমরা এখন ট্রাফিক গণনা করলাম। আমরা ট্রাফিক গণনা করে হচ্ছে পাইলাম যে বিভিন্ন গুলা ট্রাফিক ছিল, বাস ছিল, কার ছিল, ট্রাক ছিল, মোটরসাইকেল ছিল, সবগুলো আমরা এখানে লিখলাম। লেখার পর হচ্ছে সাপোজ বাস পেলাম 10টা, কার পেলাম 20টা, ট্রাক পেলাম 10টা এবং বাইসাইকেল চললো হচ্ছে হয়তো 50টা। তো আমরা সবকিছু যোগ করে দেখলাম যে আমাদের টোটাল 90টা ভেহিকেল হচ্ছে রাস্তার উপরে যাচ্ছিল। তো এখন এই যে আমরা 2020 সালে 21 সালে ক্যালকুলেশন করলাম 90টা ভেহিকেল, কিন্তু আমার রাস্তা তো ডিজাইন হচ্ছে 20 বছরের জন্য। এই 19 সালে আমাদের 2020 সালে যদি জনসংখ্যা বাংলাদেশে 16 কোটি থাকে, 2040 সালে তো অবশ্যই জনসংখ্যা 16 কোটি থাকবে না, অনেক বাড়বে। এবং এগুলো আমরা দেখি আসতেছে অভ্যস্ত, আমাদের প্রতি ইয়ার জনসংখ্যা অলরেডি বাড়তেছে। তো সেম বারে আমাদের ভেহিকেলও বাড়বে, ভেহিকেলও যে কমবে এরকম কোনো কেস নাই। তাহলে ভেহিকেল যদি 21 সালে 90টা থাকে, 2041 সালে অবশ্যই বাড়বে। তাহলে আমাদের যদি 90টার জন্য ডিজাইন করি তাহলে দেখা যাবে 2041 সালে গিয়ে এই রাস্তাটা নষ্ট হয়ে যাবে, মানে 2041 সালে না, হয়তো 2025 সালে গিয়েই রাস্তার উপর লোড বেশি চলে আসবে, কারণ তখন হয়তো ভেহিকেল সংখ্যা 100 হয়ে গেছে, তখন আর রাস্তার ক্যাপাসিটি হবে না। তখন আমাদের ফার্স্টলি কাজ হচ্ছে আমাদের যে ইয়ারে ডিজাইন করতে যাচ্ছি ওই ইয়ারে ভেহিকেল কতগুলো আছে সেই ভেহিকেল গুলো ক্যালকুলেশন করতে হবে রাস্তার উপর দাঁড়িয়ে। এরপর সেখান থেকে আমাদের একটা পার্সেন্টেজ গ্রোথ ধরে, যেমন আমরা সুদ হিসাব করি, ব্যাংকে থেকে আমরা সুদ নিলে সেখানে আমাদের 5 বছর পর কত করে ইন্টারেস্ট দিতে হবে, টোটাল কত টাকা দিতে হবে আমরা বের করি। সেম ভাবে আমার পপুলেশন বর্তমান 2020 সালে পপুলেশন এত থাকলে সেখানে 2025 সালে পপুলেশন কত হবে সেটাও বের করি। আমাদের গ্রোথ প্যাটার্নের জন্য বিভিন্ন রকম সূত্র আছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ডিং ইন্টারেস্ট, 8 থেকে 9 রকমের সূত্র আছে। তো আমরা যে কোনো একটা টাইপস এর সূত্র ইউজ করব, সেই একটা টাইপস এর সূত্র ইউজ করে আমরা ট্রাফিক গ্রোথটা বের করব। আমাদের প্রথমে আসলে যেটা কাজ করে লাগবে ট্রাফিক বের করা। ট্রাফিকটা হচ্ছে একটা প্রেজেন্ট ইয়ারে আমি যদি বলি টি প্রেজেন্ট, তাহলে 1 প্লাস r টু দি পাওয়ার n, আমরা একটা সূত্র ইউজ করলাম, র্যান্ডমলি একটা ইউজ করলাম। এটা হচ্ছে আমরা ইউজ করব আমাদের যাবতীয় ট্রাফিকের যে প্রবলেম আছে সেই ট্রাফিকের প্রবলেম গুলোর জন্য। -1, আচ্ছা একটু ভাগটা নিচে দিই, ডিভাইডেড বাই r, প্রেজেন্ট না, টি ফিউচার হবে আর কি। তো টি ফিউচার ইনটু হচ্ছে কি টি প্রেজেন্ট, তার মানে আমরা হচ্ছে কি আর পার্সেন্ট হচ্ছে কি আমাদের গ্রোথ রেট, আর পার্সেন্ট যদি আমরা গ্রোথ রেট ধরি, সাপোজ 2% আমরা হচ্ছে গ্রোথ রেট ধরছি। তো এই 2% গ্রোথ রেটে এন হচ্ছে গিয়ে আমাদের নাম্বার অফ ইয়ার্স, কত ইয়ার্স এর জন্য আমরা রাস্তাটা ডিজাইন করতেছি। সাধারণত আমাদের ন্যাশনাল হাইওয়ে 20 ইয়ার্স এর জন্য ডিজাইন করা হয়, তাহলে 20 ইয়ার্স এর জন্য হচ্ছে যদি আমরা ডিজাইন করি তাহলে এন এর ভ্যালু হবে 20, আর এর ভ্যালু হচ্ছে পার্সেন্টেজ আকারে 2%। তো সেখান থেকে আমাদের যদি ফ্র্যাকশন পার্সেন্টেজ রিমুভ করি তাহলে হবে কত 0.02%, 0.2%। আর ট্রি প্রেজেন্ট বলতে আমরা যে বছরে রাস্তার কাজ শুরু করব বা হচ্ছে যে বছরে ডিজাইনে প্ল্যান করছি ওই বছরে কি পরিমাণ ট্রাফিক রাস্তাতে আছে। তো এটা হচ্ছে আমাদের একটা ফিউচার প্রেডিকশন। তাহলে আমাদের আলটিমেটলি কোন নাম্বারটা নিয়ে কাজ করতে হবে, টিপি নিয়ে কাজ করতে হবে নাকি টিএফ নিয়ে কাজ করতে হবে? টিএফ নিয়ে কাজ করতে হবে স্যার। আমাদের টিএফ নিয়ে কাজ করতে হবে, কারণ এটা আমাদের আসলে ডিজাইন ট্রাফিক বা ফিউচার ট্রাফিক, এইটাই হচ্ছে কি সব সময় থাকবে, এর চাইতে বেশি কখনো হতে পারবে না। টিপি চাইতে বেশি যে কোনো সময় হতে পারে, কিন্তু টিএফ এর চাইতে বেশি হওয়া পসিবল না। তো আমাদের নাম্বার অফ ট্রাফিক আমরা বের করে ফেললাম। ফিউচারটা আসলে আমাদের মেইন কাজটাই প্রেজেন্টেরটা বের করা। প্রেজেন্টেরটা বের করলে আমরা সূত্র দিয়ে আমরা ফিউচার কি 100 বছর, 1000 বছর, 2000 বছর পরেও আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। আর এই টিপিটা বের করার জন্য আমরা সেই সূত্র যেটা লিখে দিলাম এটা সবাই যেন হচ্ছে লিখে রাখে। টিপিটা হচ্ছে কি আমরা বের করি সার্ভে করে, আমাদের বিভিন্ন রকম সার্ভে মেথড আছে। আমরা চাইলে হচ্ছে গিয়ে ম্যানুয়ালি রাস্তার উপর দাঁড়িয়ে আমাদের রাস্তাতে আমরা জানি মোটামুটি আমাদের রাস্তাতে কত ধরনের ভেহিকেল চলে। যেমন বাইসাইকেলের জন্য আমরা একটা ক্যাটাগরি করলাম, মোটরসাইকেলের জন্য একটা ক্যাটাগরি,
মিনি বাস, মিনি পিক আপ, এগুলোর জন্য একটা ক্যাটাগরি, বাসের জন্য একটা ক্যাটাগরি, ট্রাকের জন্য একটা ক্যাটাগরি। আমাদের অবশ্যই একটা ফিক্সড আছে ভেহিকেল কোনটাতে কি পড়বে। এগুলো ক্যাটাগরি করে এই কয়জন মানুষকে যদি আমরা রাস্তার উপর অ্যাসাইন করে দিই, যে তুমি হচ্ছে গিয়ে রাস্তার এই ট্রাফিক গুলা গোনা শুরু করো, আমরা বিভিন্ন রকম ভাবে গুনতে পারি। আমরা যে এরকম ছিল যে কতগুলো টার্ম ছিল, এডিটি, অ্যানুয়াল এভারেজ ডেইলি ট্রাফিক, এভারেজ ডেইলি ট্রাফিক। আমাদের 15 মিনিটের জন্য আমরা ট্রাফিক গণনা করতাম, সেটাকে আমরা চাইলে আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর নিয়ে, মানে 15 মিনিটের আমরা গণনা করে সেটাকে চাইলে আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে 1 ঘন্টায় কতগুলো পাওয়া যাবে সেটা বের করতে পারতাম। বা ডেইলি মান্থলি মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে গুণ করলে মান্থলি কতগুলো আসবে, সেখান থেকে আমরা ইয়ারলি কতগুলো আসবে, যে বিভিন্ন কোনো কিছু বের করা যায়। আমাদের এগুলো ট্রাফিক যেটা ছিল প্রথম C51, তো ওখানে হচ্ছে এগুলো পড়ানো হয়েছে। অথবা এখন তো অবশ্যই ডিজিটাল মেথড চলে আসছে, এখন অনেক কিছু আছে। আমাদের এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাস্তাতে এখন হিউজ লেভেল ইউজ হচ্ছে। রাস্তার উপর ভিডিও ক্যামেরা আছে, সেখান থেকে হচ্ছে গিয়ে নাম্বার প্লেট সহ গাড়ি কাউন্ট করে ফেলেছে। বা এরকম অনেক ধরনের প্রোগ্রাম আছে যেখানে অটোমেটিক্যালি এখন কাউন্ট হয়ে যায়। বা আমরা চাইলে এই ভিডিওটাকে নিয়ে ইমেজ প্রসেসিং এর মাধ্যমে আমরা রাস্তার উপর অনেক ধরনের সিসি ক্যামেরা আমাদের বাংলাদেশে আছে, তো এই সিসি ক্যামেরার কন্ট্রোলার রুম থেকে আমরা ভিডিও নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ইমেজ প্রসেসিং, অনেক সফটওয়্যার দিয়ে ইমেজ প্রসেসিং করা যায়, ম্যাটল্যাব আছে, C++ আছে। তো এগুলা দিয়ে হচ্ছে যে আমরা ইমেজ প্রসেসিং করি, তাহলে ওখানে যদি আমি তাকে একটু প্রোগ্রামিং লিখে বুঝিয়ে দেই যে এটা হচ্ছে ট্রাক, এটা হচ্ছে গিয়ে বাস, এটা হচ্ছে এটা, তো এগুলো যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে সে টোটালি সুন্দর করে নিজেই ক্যালকুলেশন করে বলতে পারবে যে সিএনজি আছে হচ্ছে রাস্তার উপর 10টা, ট্রাক আছে হচ্ছে 20টা। তো এখন অনেক রকমের সিস্টেম আছে। তো আইনি হোক আমরা হচ্ছে গিয়ে টোটাল কতগুলো আছে সেগুলো ক্যালকুলেশন করবো। আচ্ছা, এখন টোটাল আমি বললাম 1000, টোটাল আমি 1000 কিভাবে বলবো? রাস্তা হচ্ছে সিএনজি আর ট্রাক কি আমি যোগ করে 30 লিখতে পারবো? ট্রাকের সাথে কি সিএনজি যোগ করা যাবে? না স্যার। ট্রাকের সাথে সিএনজি যোগ করা যাবে না, কারণ একটা সিএনজি কই আর ট্রাক কই। তার মানে অবশ্যই এখানে আমাদেরকে একটা তুলনা করতে হবে। যেমন আমি যদি একটু তুলনা বুঝাই, যে আমাদের একজনের ওজন, সাপোজ চিন্তা করেন একজনের ওজন 100 কেজি এবং আরেকজনের 100 কেজি ওজনের একজনই আছে আপনাদের ক্লাস। তো আবার আরেকজন হচ্ছে কি আপনারা দেখেন যে আরেকজনের ওজন হচ্ছে 50 কেজি, এরকম আছে 3 জন। তো এখন আমরা যদি এদেরকে যোগ করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, সবাইকে আমরা 100 কেজিতে কনভার্ট করব, বা সবাইকে হচ্ছে আমরা 50 কেজিতে কনভার্ট করবো। আচ্ছা, তাহলে আমরা যদি 50 কেজি ধরি, যে সবাইকে আমরা 50 কেজিতে নিতেছি, তাহলে এখানে 50 কেজি 3 জন আছে। এখন এখানে যে 100 কেজির একজন আছে, তা আমি কি তাকে বলতে পারি না সে হচ্ছে গিয়ে 2 জন 50 কেজির সমান? 2 জন 50 কেজি হচ্ছে গিয়ে যা হয়তো, দুই জন 50 কেজি যা হয়তো একজন 100 কেজি তাই। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে গিয়ে তারা আসলে 100 কেজি। এটাকে আমি মিনিমাইজ করে দিলাম, এখন মিনিমাইজ করে এখানে লাল কালি দিয়ে মার্ক করে বোল্ড করে দিলাম যে না, এখানে 50 কেজি হবে, এখন হচ্ছে এখানে 2 জন হবে। কারণ 2 জন 50 কেজি গেলেও করলে তো আলটিমেটলি 100ই হবে। তাহলে আমরা আগে ছিল 1, আগে 101 ছিল, এখন আমি এটাকে ক্যান্সেল করে 50 দিয়ে লিখলাম। তাহলে এখন আমরা যোগ করতে চাইবো যে ইজিলি যে টোটাল আমাদের ক্লাসে 50 কেজির 5 জন স্টুডেন্ট আছে, আর 50 কেজিতে আমরা কনভার্ট করে নিচ্ছি। তো সেম ভাবে যদি আমরা এটাকে 100 কেজিতে চাইতাম, তাহলে 100 কেজিতে এখানে চাইলে এখানে 3 এর জায়গায় কত বসতো যদি 100 কেজিতে কনভার্ট করতে চাইতাম? 100 কেজিতে যদি সবগুলো কনভার্ট করতে চাই, তাহলে 50 কেজি 3 জন ছিল, তাহলে এখানে 50 কেজি কয়জন বসাইতে পারি? তাহলে 100 কেজি কনভার্ট করতে চাইলে 1.5 জন। হ্যাঁ, তাহলে আমাদের 100 কেজিতে কনভার্ট করতে চাইলে 1.5 জন হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 100 কেজির ক্লাসে 1.5 জন আছে, 100 কেজির লোক আছে ক্লাসে আমার 1.5 জন। তো এটা আমি জাস্ট বোঝানোর কনসেপ্টটা বোঝানোর জন্য আমরা হচ্ছে গিয়ে এই কাজগুলো করে নিব যখন, তাহলে আমাদের সাথে ইউনিফর্মলি ওয়েতে আনতে পারবো। তো এই জিনিসটাকেই আপনাদের পড়ানো হয়েছে সবারই, কিন্তু নাম জিজ্ঞাসা করলে কেউ হয়তো এখন বলতে পারবে না। ওয়ার একটা টার্ম ছিল PCE, প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে যে আমাদের ফ্যাক্টর ছিল, যে বাসের জন্য ছিল 3, ট্রাকের জন্য ছিল
3, যেমন হচ্ছে আমাদের নর্মাল হচ্ছে গিয়ে মিনি বাস বা মোটরসাইকেল এগুলোর জন্য ছিল 1, মানে মোটরসাইকেল বা সিএনজি এই টাইপটাকে 1 ধরে তার সাপেক্ষে বাকিগুলো তুলনা করছি। তাহলে একটা মোটরসাইকেলে যদি আমি 1 ধরি বা একটা সিএনজি যদি 1 ধরি, তাহলে একটা বাসের তো অবশ্যই তার চাইতে 2-3 গুণ এমনিতেই বেশি হবে। বা টেইলারের জন্য ছিল 4 অথবা 5। তো এরকম আমাদের একটা চার্টই ছিল 351 এ, যে পিসি প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট। একটা প্যাসেঞ্জার কারের আমাদের নরমাল যে কার গুলো ছিল প্রাইভেট কার, সেই প্রাইভেট কারকে হচ্ছে যদি আমরা 1 ধরি তাহলে তার সাপেক্ষে বাকিগুলো কতটুকু হবে, এগুলো চার্ট আছে। চার্ট থেকে আমরা হচ্ছে ওই ভ্যালুগুলো নিয়ে আমরা তখন হচ্ছে হিসাব করে ফেলবো। আমরা সাপোজ হচ্ছে গিয়ে গাড়ি পাইলাম, প্রাইভেট কার পাইলাম হচ্ছে গিয়ে 20টা, আমি বললাম যে এদের জন্য ইউনিট হচ্ছে 1, তাহলে বেশি থাকবে। আমরা ট্রাক পাইলাম সাপোজ বললাম 10টা, তো ট্রাক তো অবশ্যই কারের চাইতে কয়েক গুণ বেশি হবে, আমি বলে দিলাম যে 3। তাহলে আসলে ট্রাক কত হবে যদি আমি প্যাসেঞ্জার কারে কনভার্ট করি, এটাকে আমি কলামের নাম দিলাম পিসি কলাম, তাহলে এটা হবে 30। আমরা আসলে গুণ করে দিতে হবে। আমরা যদি বলি ট্রেইলারতে আমাদের রাস্তাতে ট্রেইলার চলে 5টা এবং প্রাইভেট কার যেটা ট্রেইলার হচ্ছে 5 গুণ বড়, তাহলে 25টা। এবার তাহলে আমাদের যোগ যদি করে দেই তাহলে আসতেছে হচ্ছে গিয়ে 45 আর 37 75। তাহলে আমাদের আসতে হচ্ছে টোটাল 75 পিসি আছে, প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট আছে। এখন আমাদের এই টোটাল 75 কারটা আমাদের কি পরিমাণ লোড দিবে এটা এখন আমাদের ইজিলি বের করা যাবে। স্ট্যান্ডার্ড লোডের সাথে তুলনা করলে আমরা সেরকম ভাবে বের করতে পারবো। বা আমরা চাইলে এখন এই 75 কার প্রেজেন্ট আছে, আমরা ফিউচারে কতগুলো কার হবে তাও আমরা ওইটাও ফিউচারে নিয়ে বের করতে পারবো। তো এরকম ভাবে হচ্ছে কি আমরা এই জিনিসগুলোকে একটা ইউনিফর্ম ইউনিটে নিয়ে এসে তারপর হচ্ছে কি আমরা সেটাকে ক্যালকুলেশন করি। তাহলে আমাদের ভেহিকেলের ক্যালকুলেশন শেষ, এবং ভেহিকেলের ক্যালকুলেশন শেষ হলে আমরা চাইলে এইখান থেকে লোডও বের করতে পারবো। স্যার নরমালি আমরা যখন ক্যালকুলেশন করব তখন তো স্যার ট্রেইলারের লোডটা ধরেই তো মনে হয় ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে, কারণ ট্রেইলারে তো অনেক বেশি লোড থাকে। ওটা কোনো সমস্যা না। আমি একটু আগে এক্সাম্পল দিয়ে কি দেখালাম যে 100 কেজি 50 কেজি দুইটা দিয়ে আপনি কনভার্ট করতে পারবেন। 50 কেজিতে 100 করতে পারবেন, 100 তে করতে পারবেন। তো আপনি যদি এখন আমি স্যার সেটা বুঝতে পারছি। সাপোজ আপনি এখন যেটা বললেন সেটা হচ্ছে হলো আমার একটা বাস হচ্ছে হলো 3 গুণ 3 গুণ যদি হয় তাহলে লেন্থের দিকে আমি এটা চিন্তা করছি স্যার। আচ্ছা, আমি হ্যাঁ বুঝতে পারছি আপনি কোন জিনিসটা কনফিউজ হয়েছেন। আচ্ছা দেখেন, আমি একটু আগে প্যাসেঞ্জার কারে নিছিলাম 75টা আসছিল। এখন আমি এটা যদি টেইলারে নিতাম তাহলে কত আসতো, হয়তো বা তার সাথে 1/5 আসলো, তো 15 আসতো। তাহলে এখন যদি আপনি টেইলারের জন্য লোড নিয়ে হিসাব করেন, তাহলে আলটিমেটলি যদি এটা লোড বেশি হলেও কিন্তু এখানে তো আলটিমেটলি গুণ কমে যাচ্ছে। এখানে হয়তো আপনার এই পাশে বাড়তেছে কিন্তু এই পাশে তো গুণ কমে যাচ্ছে। মানে একটা টেইলারের জন্য হয়তো 100 টন করে ওয়েট, তাহলে 1500 হবে। কিন্তু এখানে তো 75 সাথে আপনি কম গুণ করলে কিন্তু 1500 হতে পারে। তো এটা কোনো আসলে ফ্যাক্টর না, আপনি হচ্ছে গিয়ে বাড়াচ্ছেন কিনা কমাচ্ছেন। আপনি কমায় যে যদি কার নিচের দিকে যান, আপনি যদি মোটরসাইকেল এখন চিন্তা করেন, আমি তো কার নিয়ে চিন্তা করছি, এক্সাম্পল যেটা দেখাইছি কার নিয়ে চিন্তা করছি 75 আসে। আপনি যখন মোটরসাইকেল নিয়ে চিন্তা করেন তাহলে হয়তো দেখবেন যে 150 চলে আসবে। তাহলে মোটরসাইকেলের ওয়েট কম, তাহলে কম একটা সুরের সঙ্গে মাল্টিপ্লাই হবে। কিন্তু এখানে তো এটা কমছে, কিন্তু এখানে হয়তো বা এখানে এই লোডটা বাড়তো, এখানে হয়তো লোডটা কমছে, এটা কোনো সমস্যা না। আপনি টেইলার নিয়ে যদি কাজ করেন তাহলে নাম্বার কমে আসবে কিন্তু ওয়েট বাড়বে। আর যদি হচ্ছে গিয়ে আমরা কার নিয়ে কাজ করি তাহলে হচ্ছে গিয়ে নাম্বার বাড়বে, ওয়েট কমে আসবে। এবং এটা সাধারণত আমাদের স্ট্যান্ডার্ড অবশ্যই আছে, স্ট্যান্ডার্ড যে নাই তা না, আমি স্ট্যান্ডার্ড বলতাম অবশ্যই। তো স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের 18 কিপ। আমাদের 18 কিপ একটা হুইল থেকে আমরা বা একটা এক্সেল থেকে আমরা 18 কিপকে স্ট্যান্ডার্ড ধরি। আমি শীট দিয়ে দিব, সেখানে হচ্ছে আমাদের বলা আছে যে আমাদের টিপিক্যাল লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর আমরা 18 কিপের সাথে তুলনা করে বাকি সকল লোডগুলো বের করি। তাহলে 18 কিপ হচ্ছে কি 1, 18 কিপ হচ্ছে আমাদের ইউনিট। এর সাপেক্ষে এখন আপনাদের টেইলার যদি আপনি বলতেছেন টেইলার নেবেন, তাহলে টেইলার হয়তো আমি বললাম যে 36 কিপ 36 কিপ হবে। তাহলে আপনাদের টেইলারের জন্য কত ওয়েট আসবে, 2 গুণ আসবে। এখন যদি আপনি মোটরসাইকেলের জন্য চিন্তা করেন যে 9 আছে, তাহলে কত গুণ আসবে, হাফ গুণ আসবে, মানে 0.5 অর্ধেক হয়ে যাবে। এরকম ভাবে আমরা এই জিনিসগুলো কাজ করবো। আর আমাদের অ্যাস্ট্রো গাইডলাইন অনুযায়ী আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে 18 কিবা। আমরা হচ্ছে গিয়ে ভেহিকেল লোড গুলা যখন ক্যালকুলেশন করব
তখন আমাদের যে লোডের ফ্যাক্টর গুলো আমরা নিব, যে তখন সেই লোডের ফ্যাক্টরটা 18 কিউবের সাপেক্ষে তুলনা করে নিব। আমাদের যে চার্টটাও যে আছে সেখানে আমি টেবিল পাবেন 16.3 নাম্বার টেবিল। তো সেখানে টেবিলের নাম হচ্ছে লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টরস। তো এখানে দেখবেন যে হচ্ছে গিয়ে কিলো নিউটন এবং পাউন্ড দুই ইউনিটে হচ্ছে বিভিন্ন লোডের ভ্যালু দেওয়া আছে এবং বলে দেওয়া আছে যে সিঙ্গেল এক্সেল এর জন্য কত হবে। এরপর হচ্ছে আমাদের এক্সেল তো অনেক রকম আসতে পারে। আমাদের এক্সেল হচ্ছে গিয়ে এক্সেল বলতে আমাদের দুইটা হুইল মিলে আমাদের যে এইটা থাকে এটাকে একটা এক্সেল বলা হয়। আমাদের যেমন অনেক সময় হচ্ছে পিছনের চাকাগুলোতে এরকম দুইটা করে থাকে, মাল্টিপল থাকে, আবার অনেক সময় হচ্ছে তিনটাও থাকতে পারে। তো এক্সেল হচ্ছে কি আমাদের সাধারণত 10 ডেম এক্সেল ইউজ করা হয় হচ্ছে দুইটা বা হচ্ছে দুইয়ের বেশির জন্য 10 ডেম এক্সেল ইউজ করা হয়, আর ট্রাই এক্সেল টার্মটা ইউজ করা হয় স্পেসিফিকলি তিনটার জন্য। তো এগুলোর জন্য আমাদের হচ্ছে কি একটা 18 কিপ, আমরা যদি একটা 30 কিপের একটা গাড়ি থাকে তাহলে হচ্ছে সিঙ্গেল এক্সেলের জন্য লোডের ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর কত হবে সেটা হচ্ছে আমি চার্ট থেকে নিয়ে দিচ্ছি। তো চার্ট থেকে হচ্ছে সিঙ্গেল এক্সেলের জন্য হয়েছে 6.97। এরপর হচ্ছে আমাদের 10 ডেম এক্সেলের জন্য আসে 0.658 এবং ট্রাই এক্সেলের জন্য ধরা হয়েছে 0.145। তাহলে এই গাড়ির জন্য, এই সাইজের গাড়ির জন্য তাহলে কত হবে, এই তিনটা যোগ করলে আমরা যেটা পাবো সেটা হবে এই সাইজের গাড়ির জন্য। তাহলে এটা হচ্ছে টোটাল ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর বা লোড ফ্যাক্টর। আচ্ছা দেখো অনেক মাস কিন্তু একটু স্কেপ হয়ে গেছে, তো আমার আপনার ওই কথা বলার জন্য। তো আমাদের প্রথমে হচ্ছে কাজ হবে আমাদের এরকম ভাবে ভেহিকেল গুলা ক্যালকুলেশন করে নেওয়া, এবং সেই ভেহিকেল ক্যালকুলেশন করে আমরা হচ্ছে প্রেডিক্টেড ভেহিকেল কতগুলা হবে নেক্সট ইয়ারসে সেই ভেহিকেলস গুলো আমরা বলতে পারবো। তো এখন আমাদের হচ্ছে গিয়ে ভেহিকেল ক্যালকুলেশন হলে আমাদের তো ভেহিকেল শুধুমাত্র ক্যালকুলেশন করলে হবে না, আমাদের লোড ক্যালকুলেশন করতে হবে। মানে ওই নাম্বার অফ ভেহিকেল থেকে আমরা ভেহিকেল থেকে আমাদের কি পরিমাণ লোড আসতেছে ওটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো এই লোড ক্যালকুলেশনের জন্য আমাদের অ্যাস্টো গাইডলাইন অনুযায়ী আমরা 18 কিপস নেই। আমি আবার রিপিট করলাম, 18 কিপস এর জন্য যেটা আসে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড বা ইউনিট ধরে এরপর আমরা বাকিগুলা ক্যালকুলেশন করি, এবং এটার জন্য আমাদের একটা চার্ট দেওয়া থাকে, টেবিল দেওয়া থাকে। আমরা আমাদের যে সকল ভেহিকেল গুলা বলা থাকে ওই সকল ভেহিকেল গুলার জন্য চার্ট থেকে ম্যাচিং করে কোনটার জন্য কত হবে সেটা আমরা নিয়ে নিই। এরপর হচ্ছে কি আমাদের সাপোজ আমাদের একটা সিঙ্গেল এক্সেল টাইপের একটা হচ্ছে গিয়ে ভেহিকেল ছিল 100। তো ওই 100-র জন্য হচ্ছে গিয়ে আমাদের 18 কিপ সাপেক্ষে, মানে যে কোনো একটা ভেহিকেল টাইপস হয়তো বা ছিল, সে যে কোনো একটা ভেহিকেল টাইপের যে কোনো একটা সিম্পল আমি একটা ট্রাক বললাম, যে কোনো একটা ট্রাক ছিল, 100 সংখ্যক ট্রাক ছিল। এবং ওইটাকে যখন আমরা 18 কিপের সাথে তুলনা করলাম, কম্পেয়ার করলাম, সেটা আমরা দেখলাম যে হচ্ছে গিয়ে 50%, মানে ওইটার আসলে লোড ছিল 9 কিপ। তাহলে ধরলাম যে হাফ আসবে, তাহলে সেটা ফ্যাক্টর হচ্ছে 0.5। তাহলে আসলে 100 ভেহিকেলের জন্য বা 100 যে ট্রাক, সেই 100 ট্রাকের জন্য আমাদের লোড কত আসবে, জাস্ট এই দুইটা মাল্টিপ্লাই করলে হবে। আমাদের প্রত্যেকটা থেকে হচ্ছে 0.5 করে আসতেছে, তাহলে 100টা থেকে কতগুলো আসবে, জাস্ট মাল্টিপ্লাই করলে 500। তো এরকম ভাবে হচ্ছে আমাদের ভেহিকেল আমরা নিব। ভেহিকেল নেওয়ার পর হচ্ছে আমাদের যে লোডের যে ফ্যাক্টর গুলা, আর একটা কলাম বানাবো আমাদের লোডের ফ্যাক্টর। এরপর হচ্ছে আমাদের নাম্বার অফ ভেহিকেল এবং লোডের ফ্যাক্টর হচ্ছে গিয়ে প্রোডাক্ট করে দিলে হচ্ছে আমাদের টোটাল যে লোডটা আসবে, এই লোডটাকে আমরা নাম দিব ইএসএল। ইএসএল মানে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড। আমরা হচ্ছে গিয়ে একটা ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড, আমাদের ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোডটা কত, 18 কিপ। এর সাথে আমরা সিঙ্গেল এক্সেল লোডটা হচ্ছে আমাদের 18 কিপ, এর সাথে আমরা তুলনা করে নিছি বলে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ফাইনালি সামেশন করার পরে। যেমন আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতাম তুল্য রোধ। তুল্য রোধ ছিল সমান, আমাদের অনেকগুলা রোধের সমন্বয়ে আমরা রোধ ছিল, সেটাকে আমরা রিপ্লেস করে একটাতে ইউজ করতে পারতাম, ওটাকে আমরা বলতাম তুল্য রোধ। সেম ভাবে ইএসএল হচ্ছে কি আমাদের ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে টোটাল ভেহিকেল রাস্তার উপর ছিল, আমাদের সাপোজ ইএসএল আসছে হচ্ছে 5 মিলিয়ন, 10 টু দি পাওয়ার 6, 5 মিলিয়ন আসছে আমাদের ইএসএল। তার মানে হচ্ছে গিয়ে
আমি যদি আমার রাস্তাতে যে 1 লাখ ভেহিকেল ছিল, 10,000 ভেহিকেল ছিল, যাই ছিল না কেন, ওগুলার পরিবর্তে যদি আমি ওটা সব চিন্তা ভাবনা বাদ দিয়ে যদি আমি 5 মিলিয়ন সিঙ্গেল এক্সেল লোড আমি রাস্তার উপর অ্যাপ্লাই করি, তাহলে রাস্তার উপর সেম ইমপ্যাক্ট হবে। আমাদের তুল্য রোধের সময় কিন্তু এরকম ভাবে ছিল যে আমাদের যাবতীয় রোদের পরিবর্তে আমরা যদি একটা রোদেই দেই, তাহলে হচ্ছে কি যাবতীয় কাজগুলো ঠিকঠাক হবে, কোনো সমস্যা হবে না। তাহলে এটা হচ্ছে সেম। তাহলে আমরা ফাইনালি আলটিমেট উদ্দেশ্য থাকবে এই ইএসএলটা বের করা, এবং এই ইএসএল একটা সিঙ্গেল ভ্যালু, এই ভ্যালুটাকে নিয়েই আমাদের আসলে রাস্তাতে ডিজাইনে যাইতে হবে, এবং এটাই হচ্ছে আমাদের রাস্তার টোটাল লোড। তো আমরা তাহলে একটা এক্সাম্পল হচ্ছে আমি দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে আমরা এই ইএসএলটা ক্যালকুলেশন করতে পারবো। তারপর আমি শীটে দেবো, সেখানে আরো কয়েকটি এরকম দেওয়া আছে, ওগুলো একটু নিজেদের দেখে নিতে হবে, যদি কোনো প্রবলেম হয় আমাকে বলতে হবে। আচ্ছা, আমি বললাম যে একটা রাস্তা আমরা যখন ডিজাইন করতে যাব, তো এখানে আমরা দেখতেছিলাম যে হচ্ছে কি প্রেজেন্ট যে ইয়ার আছে, বর্তমান যে ইয়ার আছে, সেই ইয়ারে আমাদের একটা ভেহিকেলের ডাটা। তাহলে এখানে আমি ভেহিকেলের ডাটা বললাম ভেহিকেল টাইপস। তো ভেহিকেল টাইপস দিয়ে আমি হচ্ছে এখানে সিঙ্গেল ইউনিট ট্রাক দিলাম, সিঙ্গেল ইউনিট কিছু ট্রাক। তো সেগুলোর নাম বলা দিয়ে আছে, নাম আর কি 2XL ছিল। 2XL টায়ার সংখ্যা হচ্ছে গিয়ে T4 দিলাম, টায়ার 4টা টায়ার। এরপর হচ্ছে গিয়ে 2XL টায়ার সংখ্যা দিলাম 6টা টায়ার। এবং এরপর আমি একটা ক্যাটাগরি জাস্ট দিলাম যে 3XL অর মোর, 3XL এন্ড মোর। তো এখানে 3টা ক্যাটাগরি আমি 3টা ভেহিকেল রাখলাম। তাহলে এখন ভেহিকেল নাম্বার গুলো দেখি যে ভেহিকেল কতগুলো নাম্বারে ভেহিকেল হয়েছে। ভেহিকেল নাম্বার, তো প্রথমটার জন্য আমি ভেহিকেল বললাম হচ্ছে গিয়ে 87,600। সবাই একটু ক্যালকুলেটর হাতে নেবেন। এখন আমি যে সাথে সাথে ক্যালকুলেশনটা শেষ করলে আপনাদের একটু চেক হয়ে যাবে যে এগুলো হয়েছে। এরপর আমি বললাম হচ্ছে 23,000, এবং 3XL একটু কমিয়ে দিলাম, দিলাম হচ্ছে 4,400। আচ্ছা, তো এরকম ভাবে আমি আরো ক্যাটাগরি করতে চাই, আরো ক্যাটাগরি করতে পারবো, তো কোনো সমস্যা নাই। আমি আর ক্যাটাগরি করলাম না, জাস্ট একটা এক্সাম্পল রেখে দিলাম। এখন লোড ক্যালকুলেশনের জন্য তাহলে এগুলা লোড ফ্যাক্টর কত হবে আমাদের যে ইএসএল 18 কিউবের সাপেক্ষে, সেটা আমরা চার্ট থেকে নিয়ে নিই। এখন তো আমাদের চার্ট দেখানোর কোনো অবস্থা নাই, তাহলে আমি হচ্ছে গিয়ে আমি জাস্ট লিখে দিলাম। আমি পরীক্ষাগুলোতে এগুলো লিখে দেওয়া হয়, কারণ অ্যাস্ট্রোর এত বড় চার্ট সবসময় পাওয়াও যায় না, আর এত বড় চার্ট থেকে আসলে ভ্যালুগুলো নিয়ে এরকম ভাবে খুঁজতে খুঁজতে অনেক টাইমও চলে যায়। আর এটা হচ্ছে মুখস্থ কোনো বিষয় না যে আমাদের মুখস্থ করতে হবে, এটা আমাদের দেয়াই থাকে চার্ট। আমি বলে দিলাম যে এই 2XL এর জন্য লোড ফ্যাক্টর হচ্ছে 0.03, এবং হচ্ছে গিয়ে এর পরেরটার জন্য হচ্ছে গিয়ে আমাদের বললাম 0.21, এন্ড এর পরেরটার জন্য হচ্ছে বললাম 0.61। তাহলে এই দুটো হচ্ছে গুণ। এখানে আপনার কি করতে হবে, ইএসএল ক্যালকুলেশনের জন্য টোটাল ইএসএল এর জন্য এইগুলো গুণ করতে হবে, গুণ করে এরপর সামেশন করতে হবে কত আসে। তাহলে এবার কাজ করেন আপনারা, এগুলো গুণ করে এখানে কলামে লেখেন আর একটা, এবং ফাইনালি যোগ করার পর কত আসে সেটা হচ্ছে আমাকে বলেন। স্যার 10,098। 10,098 আসছে। জি স্যার। বললো না একটু 10,098 আসার কথা, এখানে তো দেখতেছি অনেক কম। প্রথমটা তো হচ্ছে গিয়ে পয়েন্ট, আচ্ছা 10,098, ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমার একটু 10,098। স্যার এখানে হচ্ছে 87,623,000, তারপর 4,400, তাই না স্যার?
4,400, আচ্ছা 10,098 আসে না, 470 আসে তো আমার। 10,470 আসার কথা না সবার? ক্যালকুলেশন করেন, এখানে 27,600 ইন্টু 0.03, 23,000 ইন্টু 0.21, আচ্ছা সবাই আমারও ভুল হতে পারে ক্যালকুলেশন, আপনারা সবাই একটু চেক করে বলেন কত আসতেছে। আমরা একটা অ্যান্সার পাইছি হচ্ছে 10,098 বলছে সম্ভবত, এখন আপনারা সবাই একটু দেখেন কত আসে। জি স্যার 10,098 আসছে আমার। ঠিক আছে, তাহলে একটা যেহেতু আসছে, ওকে, তো আমাদের 10,098 হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের আসলে প্রেজেন্ট যে ইএসএল, সেটা ইএসএল মানে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল গ্রুপ। এখন আমাদের এই প্রেজেন্ট থেকে আমাদের যে ভেহিকেল নাম্বারগুলো লিখছিলাম, এই ভেহিকেল নাম্বারগুলো আমরা বলছিলাম যে প্রেজেন্ট ইয়ারে, আমরা এটা ফিউচারের জন্য নেই নাই। তো আমরা চাইলে, কেউ যদি চাইতো যে আমাদের আলটিমেটলি ফিউচারের জন্য লাগবে, মানে আমরা 20 বছর যদি ডিজাইন করি 20 বছর পরে কত হবে সেটা অবশ্যই লাগবে আমাদের, তো এইটাতে আমরা কাজ করতে পারবো। তো কেউ চাইলে ভেহিকেল গুলো আমরা 20 ইয়ার পর কত হবে সেটা বের করে, মানে আমি একটা কলাম যদি বাড়িয়ে দিই, এটা পরে লিখলাম 20 ইয়ার পর এটা কত হবে, আমরা ওই আগে যে সূত্র আছে সেই সূত্রটা বের করলাম, বের করার পর এরপর হচ্ছে যে 0.03, 0.21, 0.61 দিয়ে গুণ করে যেটা সেটা আমরা করতে হয়। তো এটা একটা প্রসেস আছে। আরেকটা প্রসেস আছে হচ্ছে গিয়ে, আমরা যে সূত্রটা হচ্ছে গিয়ে লিখছিলাম যে TF ফিউচার ইকুয়াল টু 1 প্লাস R টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই R ইন্টু T প্রেজেন্ট। আচ্ছা এই জিনিসটাকে আমাদের চেঞ্জ করে ESL ফিউচার বলি, আর এখানে যদি আমরা হচ্ছে গিয়ে ESL প্রেজেন্ট বলি তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু আলটিমেটলি তো দুইটাই সেমই। আমি এই কাজটা তার আগে করলে করতে পারবো, আমি যদি বাই চান্স করতে না ইচ্ছা হয়, কারণ করলে অনেক বড় সংখ্যা চলে আসবে, গুণ করতে কষ্ট হবে। তো আমাদের যদি মন চায় যে না আমরা হচ্ছে গিয়ে পরে করবো, ESL বের করে তারপর আমরা হচ্ছে ফিউচার গ্রোথ বের করবো, আমরা সেটা চাইলে ওইটাও করতে পারি। আমি এখন আর এর ভ্যালু বলে দিলাম, আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 2%, তো 2%, তো এটাকে হচ্ছে গিয়ে আমাদের পার্সেন্ট ফ্রি করে নিতে হবে, মানে 0 টু হবে, এবং n এর ভ্যালু হচ্ছে 20 ইয়ার্স। তাহলে দেখেন 20 ইয়ার্স পর কত আসে আমাদের ESL এর ভ্যালু, সবাই এটা ক্যালকুলেশন করো। আর এর ভ্যালুটা কি ফিক্সড থাকবে না ম্যাথে দেওয়া দেওয়া থাকবে? এটা দেওয়া থাকবে, এটা আমাদের, আমি একটা টিপিক্যাল ভ্যালু বললাম, আমাদের 2 থেকে 4% এরকমই থাকে টিপিক্যাল। আপনাদের ম্যাথ করার সময় এটা দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। স্যার n ইকুয়াল এটা কত লিখছেন? n equal to 20 ইয়ার্স। হ্যাঁ আব্দুল কুদ্দুস, আপনার কোনো কথা বলা যাচ্ছে না, আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। অন্য কেউ কি করছে ক্যালকুলেশনটা, কত আসলো? আচ্ছা এখানে আসছে হচ্ছে একজন মেসেজ করে জানাইছে 73543।
আচ্ছা, অনেক বড়, হ্যাঁ অনেক বড় আসবে আমাদের, কারণ রাস্তার উপর অনেক বড় যায়, এগুলো সাধারণত মিলিয়নে আসে। তার মানে আমি যদি এটাকে 7 লাখ চলে আসছে, 7,35,000 এই পরিমাণ চলে আসছে। সেটা কোনো ইউনিট নাই, এটা হচ্ছে জাস্ট ইএসএল মানে ইএসএল, এর কোনো ইউনিট আমরা ইউজ করি না। স্যার আমরা কি অ্যানসারে মিলিয়নে প্রকাশ করব না এভাবেই? আমাদের মিলিয়নে প্রকাশ করতে হয়, ঠিক আছে। আমরা তাহলে এটাকে হচ্ছে 0.74 ইন্টু 10⁻6 লিখতে পারি, সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 0.74 মিলিয়ন। স্যার এই শেষে এটা কি লিখছেন, ইএসপি প্লাস নাকি স্যার? শেষে বলতে হচ্ছে এইখানে, হ্যাঁ জি স্যার এটা আচ্ছা না, এটা হচ্ছে গিয়ে ইএস প্রেজেন্ট আর কি, ইএস, প্রেজেন্ট। ইএসএল আর নিচে পি মানে প্রেজেন্ট আর কি। এই মিস্টার রকিবুল, আপনি আপনার ভিডিওটা আনমিউট করেন, স্যার এখানে এই মানটা কত ভিডিও বন্ধ করেন। ইএসএলএফ এলপি ইএসএলপি কি বললেন, আমি শুনতে পাইনি, আবার বলেন। স্যার এই মানটা কত লিখবো স্যার? এই মানটা হচ্ছে একটু আগে যেটা বের করলেন প্রেজেন্ট, 10,000 সামথিং। হ্যাঁ 10,000 যেটা, হ্যাঁ ওটা। আচ্ছা তাহলে মোটামুটি সবাই এটা মনে হয় ক্যালকুলেশনটা হয়েছে। তাহলে আমাদের আসলে লোডের যে কাজটা ছিল বড় একটা কাজ, সেই কাজটা হচ্ছে শেষ হয়ে গেল। আমরা চাইলে এরকম ভাবে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। আর যেখানে আমাদের ফিউচার 750254। হ্যাঁ এরকমই আসছে। আচ্ছা তাহলে আমাদের এটা পাইলাম হচ্ছে ফিউচার। আমাদের কিন্তু একটা থাকে যে ডিজাইন বলে একটা ওয়ার্ড থাকে, আমরা কিন্তু চিপ ডিজাইন লোড বলি, 1.2 ইন আর 1.6 গুণ করার পরে যেটা পাই সেটাকে বলি ডিজাইন লোড। তাহলে এটাকে আবার ডিজাইন লোড বের করতে হবে। তো এই ডিজাইনের জন্য হচ্ছে কি আমাদের লিখতে হবে ডিজাইন ইএসএল, ডিজাইন ইএসএল ইকুয়াল টু আমাদের যেটা পাইছি ওই ভ্যালুটা, মানে পয়েন্ট, আমি জাস্ট শর্ট করে লিখলাম যে 0.74 ইন্টু 10⁻6, এটা ইন্টু হচ্ছে সাথে আমাদের থাকবে লেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এন্ড হচ্ছে গিয়ে আমাদের ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। লেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বলতে যেমন আমাদের কয়টা লেন আছে তার উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হয়। যেমন আমাদের যদি একটা এক্সাম্পল হিসেবে যদি বলি যে একটা লেন যদি থাকে তাহলে কিন্তু রাস্তার প্রত্যেকটা পয়েন্টেই গাড়ি থাকে, কিন্তু দুইটা লেন যদি থাকে সেখানে হয়তো আমাদের এখানে একটা গাড়ি এবং এখানে একটা গাড়ি থাকা পসিবল, একই সাথে দুইটা জায়গাতে গাড়ি থাকা পসিবল। কিন্তু চারটা লেন যদি থাকে এই কেস কিন্তু একটু রেয়ার হয়ে যাবে, একটা টাইমে একই পাশাপাশি হচ্ছে গিয়ে এক সিরিয়ালে চারটা গাড়ি আছে, এরকম কিন্তু খুব একটা পসিবল না। তার মানে আসলে লেন যত বাড়ানো হয় তখন আমাদের আসলে ট্রাফিকের যে লোডের ডিস্ট্রিবিউশন সেটা কমিয়ে দেওয়া হয়। তো আমাদের এখানে চার্ট দেওয়া আছে, কোনটা যেন কত হবে। আমাদের এটা হচ্ছে গিয়ে 3, 4, 5, 1 এ কিন্তু এগুলা চার্ট গুলো ভালো ছিল, যেহেতু সেখানে ভেহিকেল ক্যালকুলেশন করতে হইতো লেনের উপর ডিপেন্ড করে। তো আমাদের 2 লেনের জন্য হচ্ছে মোস্ট প্রবাবলি 90% ছিল, সম্ভব 2 লেনের, যেহেতু আমি মনে নাই, আমি 4 লেনের জন্য বলছি, 4 লেনের জন্য হচ্ছে আমাদের 70% মতো ছিল। তাহলে হচ্ছে গিয়ে আমাদের যদি রাস্তাটা 4 লেন বা 2 লেনই দিলাম, যে 2 লেন যদি হয়, আমরা যদি 90% ধরে নিলাম আপাতত, তাহলে আমাদের যে লেনের জন্য যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, তাহলে আমরা এটাকে ডিএল বলবো, ডিএল 90%, তার মানে 0.9, ডিএল এর ভ্যালুটা হবে 0.9। আর একটা হবে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন। ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন বলতে আমি ভেহিকেল কিভাবে ক্যালকুলেশন করছি, মানে আমি ভেহিকেল কি 2 ডিরেকশনে ক্যালকুলেশন করছি। আমাদের অনেকে আছে হচ্ছে কি যে 2 ডিরেকশনে ভেহিকেল ক্যালকুলেশন করে ফেলছে, যে এই ডিরেকশনে কত যাচ্ছে সেটাও ক্যালকুলেশন করে ফেলছে, এই ডিরেকশনে কত যাচ্ছে সেটাও ক্যালকুলেশন করে ফেলছে। কিন্তু এই দুইটাই তো আর পেভমেন্ট ডিজাইন আসবে না, পেভমেন্ট ডিজাইনে তো হচ্ছে গিয়ে যে কোনো এক লেন করে আসবে। আমি যে দুইটা লেনের জন্য কাজ করে গুনে ফেলি একসাথে, তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হবে 0.5, আমার মানে অর্ধেক হয়ে যাবে ভেহিকেল সংখ্যা, এই অর্ধেক বাদ যাবে, যে কোনো অর্ধেক বাদ যাবে। আর যদি আমি এক ডিরেকশনে ক্যালকুলেশন করে ফেলি তাহলে আর কোনোটা বাদ যাবে না, এই জন্য হবে 1। তো এই ভ্যালু কিন্তু ফিক্সড, এই ভ্যালু কিন্তু ভ্যালু কিন্তু কেউ বলে দিবে না, 0.5 এবং 0.1। এটা আরেকবার রিপিট করলে ভালো। আচ্ছা
তো এটা হচ্ছে আমাদের ডিরেকশন, আমরা কত ডিরেকশনে ভেহিকেল ক্যালকুলেশন করছি, মানে আপনি এখানে দাঁড়াইছেন, দাঁড়িয়ে হচ্ছে গিয়ে 2 লেনের রাস্তা আছে, তো দুই পাশে যে রাস্তা, 2 লেনের যে রাস্তা, তো যে গাড়িগুলো যাচ্ছে সেটাও কাউন্ট করে ফেলছেন, এবং যে গাড়িগুলা এই পাশে লেন আসতেছে সেটাও কাউন্ট করে ফেলছেন। কিন্তু রাস্তা কিন্তু আমরা দুইটা একসাথে করি না, আমাদের রাস্তা কিন্তু হচ্ছে গিয়ে একটা লেন ওয়াইজ, আর আমাদের গাড়ি কিন্তু হচ্ছে গিয়ে একটা লেনই থাকবে। একটা গাড়ি কিন্তু কখনোই 2টা লেনে যেতে পারবে না, এরকম কিন্তু পসিবল নাই, কারণ তার সাইজই ছোট, সে কিভাবে যাবে। আর আমাদের আসলে যে ডাবল আমি কাউন্ট করে ফেলছি, এটা আসলে এক্সেস কাউন্ট করে ফেলছি। তো এই এক্সেসটা কাউন্ট করে ফেলার জন্য তাহলে কি করতে হবে, ওই এক্সেসটুকু আমার বাদ দিতে হবে, অর্ধেক বাদ দিয়ে দিতে হবে, যে কোনো একটা লেনের ভেহিকেল আমি কাউন্ট করে নিতে পারবো না, শুধুমাত্র যে কোনো একটা লেনেরটা কাউন্টে দিব। কারণ এই লেনে যেটা আছে, এই লেনে গাড়ি তো আর জীবনে এই লেনে আসবে না, আসবে কিন্তু যখন আসবে তখন আর সে এই আগের লেনে থাকতে পারবে না, তাকে আগের লেন ছেড়ে দিয়ে আসতে হবে, তাহলে তো আগের লেনে তার কোনো লোড নাই। তো এই জন্য আমাদের এখানে 50% ভেহিকেল কাউন্ট করতে হবে, এই জন্য 0.5। আর যদি একটা লেনে থাকে, তাহলে একটা লেনে তো যেটা সে একটা লেনেই চলবে, সে তো আর 2টা লেনে কখনো চলবে না, তো এই জন্য এটাকে তখন 1। তো এটা হচ্ছে মনে রাখতে, মুখস্থ রাখতে পারেন যে লেন যদি একটা হয় তাহলে ডিডির ভ্যালু 1 হবে, আর লেন যদি 2টা হয় তাহলে ডিডির ভ্যালু 0.5 হবে, যদি মেনশন করা থাকে যে ট্রাফিক ইন বোথ ডিরেকশন। যদি বোথ ডিরেকশন কথাটা লেখা পান কোনো জায়গাতে যে ট্রাফিক কাউন্ট ইন বোথ ডিরেকশন, তার মানে বোঝাবে 2টা ডিরেকশনে ট্রাফিক কাউন্ট করা হয়েছিল, সেক্ষেত্রে 0.5 হবে। আর যদি অনলি ওয়ান ওয়ে ডিরেকশন লেখা থাকে, আর যদি কোন রকম লেখা না থাকে, আর যদি আপনি কোশ্চেন থেকে বুঝে নাও যে হচ্ছে গিয়ে শুধুমাত্র এক ডিরেকশনে কাউন্ট করা হয়েছে, তাহলে হবে 1। তাহলে হচ্ছে এই মানটা দেওয়া থাকবে না, এই মানটা মুখস্থ রাখতে হবে। তাহলে হচ্ছে এটা আমি এখানে বসিয়ে দিলাম, আমি ধরে নিলাম যে আমাদের বোথ ডিরেকশনে কাউন্ট করা হয়েছিল, তাহলে আমি এটা হবে 0.5। তাহলে এখন গুণ করার পর যেটা পাবেন এটা হবে আমাদের ডিজাইন ইএসএল, এটাই আমাদের ফাইনাল ডিজাইন রাস্তার জন্য। তো দেখেন ক্যালকুলেশন করার পর কত আসছে। স্যার 3,33,000। আচ্ছা 3,33,000, তার মানে হচ্ছে আমরা 0.3 লিখলাম, 0.33 ইন্টু 10⁶। আসলে এই জিনিসগুলো অনেক বড়, পেভমেন্ট ডিজাইন আসলে প্রসেসটা একটু বড়, মানে ক্যালকুলেশন ডিফিকাল্ট না হলেও প্রসেসটা অনেক বড়। মানে এটা কেবল আমরা একটা পোর্শনে কেবল শেষ করছি, মানে এরপর হচ্ছে আরো অনেক কিছু আছে, আজকে শেষ করা যাবে না কিনা শিওর না। স্যার এটা একক কি হবে? আচ্ছা ইএসএল এর কোনো ইউনিট নেই, ইএসএল এর কোনো ইউনিট দিতে হবে না। এটা হচ্ছে আনসার আমাদের, লিখলেই হবে। হ্যাঁ আমাদের ফিউচার ট্রাফিক বোঝাই আর কি আমরা। তো এটা অনেক সময় হচ্ছে গিয়ে আমরা ডিজাইন ইএসএল ও বলি, যেটা দেখলাম একটু আগে, আবার অনেকে হচ্ছে গিয়ে W18 ও বলে, মানে দুইটাই ইউজ করা যাবে। কেউ চাইলে W18 ও লিখতে পারবেন। W18 মানে হচ্ছে গিয়ে আমাদের ফিউচার ট্রাফিক লোড ফর 18 কিপ, আমাদের যে 18 কিপের সাথে আমরা তুলনা করে নিয়েছিলাম, এই জন্য 18 লেখা আছে। তাহলে হচ্ছে আমাদের লোড ক্যালকুলেশন শেষ হলো। এরপর কি বলবো, এরপর হচ্ছে গিয়ে যে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টরের টার্মগুলো বলে দেই। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে আমাদের হচ্ছে কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটার প্রয়োজন পড়ে। প্রথমে যেমন হচ্ছে গিয়ে রিলায়েবল ভ্যালু, আমাদের হচ্ছে আমাদের যে রিলায়েবিলিটি কেমন আছে রাস্তার, সেটা হচ্ছে গিয়ে কেমন হবে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের রাস্তার হচ্ছে বিভিন্ন রকমের কন্ডিশন দেখে আমাদের যে সব ম্যাটেরিয়ালস গুলো ইউজ করতেছি, আদার্স অনেকগুলো ফ্যাক্টর আছে, সবগুলা মিলে তারা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে তারা হচ্ছে গিয়ে একটা দিবে যে আমাদের রাস্তার হচ্ছে গিয়ে আমাদের রিলায়েবল বা রিলায়েবিলিটি লেভেল হচ্ছে গিয়ে এই পরিমাণ। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে বলি, যে যদি আমাদের একটা ফ্রি ওয়েজ থাকে, ফ্রি ওয়েজ বলতে একটা এক্সপ্রেসওয়ে হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল বা আদার, যেমন মাওয়া ঢাকা এক্সপ্রেসওয়ে বা ফ্রিওয়ে, এটা একটা আরবান এরিয়া। তো এই আরবান এরিয়া এই সকল রোডের জন্য আমাদের
রিলায়েবিলিটি লেভেল আমরা চাবো 40 থেকে 45 থেকে 99.9%, এই পরিমাণ আমরা এক্সপেক্ট করতে পারি। কিন্তু আবার সেটা যদি একটা লোকাল লোড বলি, জাস্ট একটা লোকাল পারপাস, হয়তো আপনাদের লেনের ভিতরে হতে পারে, আপনাদের লোকাল এরিয়ার ভিতরে হতে পারে, তো ওগুলোর জন্য তার আমাদের এত হাই লেভেলের রোডের কোনো প্রয়োজন নেই, এত এনশিওর হওয়ার প্রয়োজন নেই। জাস্ট এখানে সেখানে আমরা চাইলে কম খরচের জন্য কমও করতে পারি। তো সেখানে হচ্ছে যেমন রিকমেন্ড ভ্যালু হচ্ছে 50 থেকে 80, তার মানে হচ্ছে অনেক কম বেশি, বা অনেক ফ্ল্যাকচুয়েশনের রেঞ্জও কিন্তু অনেক বেশি, 50 থেকে 80। তার মানে আসলে লোকাল রোডগুলো এতটা ইম্পর্টেন্স আমরা এমনিতে দেওয়া হয়। কিন্তু একটা ফ্রিওয়ের জন্য আমরা দেখতেছি যে এটাতে রিলায়েবল লেভেল যেন অনেক থাকে, আমাদের যে কনফিডেন্স লেভেল সেই কনফিডেন্স লেভেলে যেন অনেক বেশি থাকে। জাস্ট আমি একটা টিপিক্যাল ভ্যালু দিলাম। তো সেটার মধ্যে এরকম আরো কয়েকগুলো পাবেন, যেটা হচ্ছে যে ফ্রিওয়েজ পাবেন, প্রিন্সিপাল আর্টিরিয়াল রোডস বা নর্মাল কালেক্টর রোডস। রুরাল এরিয়া আরবান এরিয়ার জন্য কম্পেয়ার করা আছে, আমাদের রুরাল এরিয়া হলে কত হবে, আরবান এরিয়া হলে কত হবে। যেমন এটা যদি আমরা এটা হচ্ছে আরবান এরিয়ার জন্য, এটা যদি আমি রুরাল এরিয়ার জন্য বলি সেখানে কিছু হলে কমে আসবে, তো সেটার রেঞ্জটা একটু ফ্লাকচুয়েট করে 80 থেকে চলে আসবে, যে 80 থেকে 99.9%। আমাদের হয়েছে রিলায়েবিলিটি, তাহলে বললাম, তাহলে এটা চার্ট থেকে আমরা সাধারণত দিয়েই দিই পরীক্ষার সময় যে আমাদের যে রাস্তা আছে সেই রাস্তার রিলায়েবিলিটি লেভেল সাধারণত বলে দিলাম যে 80%, কারণ যেহেতু এখানে অনেক বড় একটা রেঞ্জ আছে, এই রেঞ্জ থেকে তো আলটিমেটলি আসলে স্টুডেন্টদের পক্ষে প্রেডিক্টেবল করা পসিবল হয় না, বা অনেকটা প্রেডিক্টেবল করে, অনেকে 50 ধরে, অনেকে 80 ধরে, অনেকে 70 ধরে। তো এই জন্য আমরা এই ভ্যালুটা স্পেসিফিকলি বলে দিই। আর সবচাইতে ভালো হচ্ছে গিয়ে এরকম যদি না বলে দেওয়া হয়, এরকম রেঞ্জ যদি বলে দেওয়া হয়, সেক্ষেত্রে এভারেজটা নেওয়া, যেমন 50 আর 80 এভারেজ হবে, দুইটা যোগ করে ভাগ করলে যেটা হবে সেটা, সেক্ষেত্রে আমরা আপনারা এভারেজটা নিলেও করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের রাস্তার রিলায়েবিলিটি। হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ আমি শুনতেছি, বলেন আপনি কি সমস্যা। স্যার, ডিজাইন করতে গেলে যে মানে ম্যাথের যে কোশ্চেনটা ওইটা দেখাই করলে মনে হয় সবার বুঝতে অসুবিধা হয়। মানে হ্যাঁ ম্যাথের বুঝতেছে না আসলে ম্যাথের কোশ্চেনটা হচ্ছে ওইরকম কোনো কোশ্চেন না। ম্যাথের কোশ্চেন বলতে হচ্ছে জাস্ট একটাই, যে ডিজাইনে ফ্লেক্সিবল পেভমেন্ট ফর দ্য গিভেন ডাটা, ঠিক আছে, কিছু ডাটা দেওয়া থাকবে এবং সেই ডাটা থেকে হচ্ছে গিয়া করে নিয়ে আসতে হবে, এবং আমরা এখানে হচ্ছে পার্ট টু পার্ট করে দিয়ে দিচ্ছি। এখানে আসলে আমি মনে করি না যে এখানে খুব ডিফিকাল্ট কোনোভাবে পড়াইতেছি বা খুব ডিফিকাল্ট ওইটা আমি বলতেছি, আমি এখানে পার্ট টু পার্টই বলতেছি। প্রথমে আমি লোড কিভাবে ক্যালকুলেশন করতে হয়, ডিজাইন লোড কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা মেনশন করেই বুঝাইছি যে কিভাবে ডিজাইন লোড বের করতে হয়, কারণ এই ম্যাথটা বিশাল বড় ম্যাথ, 1 ঘন্টা করতে লাগবে। তো আমি পরীক্ষায় যে আপনাদের হুবহু একটা ম্যাথ তুলে দিব আর আপনি হুবহু এটা করবেন, এরকম এক্সপেক্ট করা আপনাদের নিজেদের জন্য লস। আমি দেখা যাবে যে ম্যাথের মাঝখান থেকে একটা প্রশ্ন তুলে দিয়ে দিচ্ছি, ঠিক স্যার, একটা ম্যাথ থেকে পার্ট বাই পার্ট তুইলা যদি ধইরা করাই দেন তাহলে আমাদের জন্য একটু বেটার হয় বুঝতে। ম্যাথ আসবে, সমস্যা নাই, ম্যাথ আসবে, তখন হচ্ছে গিয়ে একদম ফুল কমপ্লিটলি করা থাকবে পার্ট টু বাই পার্ট। এখন যেটা হচ্ছে পড়াচ্ছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে প্রত্যেকটা পার্ট আপনাদেরকে বলেই করানো হচ্ছে এবং সিকোয়েন্স অনুযায়ী করানো হচ্ছে। এখানে আপনাদের সিকোয়েন্সের বাইরে কোনো যে করাচ্ছে যে থিকনেস বের করে আসার পরে লোড বের করতেছি এরকম না, আমি বলেই দিচ্ছি যে লোড কিভাবে বের করবেন, কিভাবে ভিহিক্যাল ক্যালকুলেশন করবেন। আগে ভিহিক্যাল ক্যালকুলেশন করাইছি, এরপরে লোড বের করানো হয়েছে। তো এগুলো লিখে রাখতে হবে, একটু সিনসিয়ার হতে হবে ক্লাসে। আর লাস্টের থেকে অবশ্যই ম্যাথ থাকবে, মনে হয় যে আপনাদের ম্যাথ দিব না, একটা ফুল ম্যাথ অবশ্যই থাকবে, সেটার জন্য ওয়েট করতে হবে এখন, যে হুট করে তো মাঝখান থেকে আর কি ফুল একটা ম্যাথ এরকম ভাবে শুরু করা যাবে না। একটা ম্যাথ করে যদি সম্পূর্ণ দিতে যাই সেক্ষেত্রে ম্যাথের একটা ডাটা পড়তে হবে, আবার আসতে হবে, এটা আপনাদের আরো অসুবিধা বেশি হবে। তাহলে আমাদের রিলায়েবিলিটি গেল। আচ্ছা, এরপর হচ্ছে আমরা বলবো হচ্ছে রাস্তার সার্ভিসএবিলিটি। তো যে রাস্তার যে সার্ভিসএবিলিটি, যেটা আমি বলতেছিলাম যে আমাদের রাস্তাটা হচ্ছে গিয়ে যে সার্ভিস দিবে, সেটা একটা হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু একটা সেট করে দেওয়া লাগে, একটা ইন্ডেক্স ভ্যালু, যে ভ্যালুটা দিয়ে আমরা বুঝতে পারবো রাস্তার সার্ভিসএবিলিটি বা সার্ভিস কন্ডিশনটা কেমন আছে বর্তমানে। তো যেমন আমি অ্যাস্ট্রো গাইডলাইন অনুযায়ী জাস্ট একটা বলি যে অ্যাস্ট্রোতে ফিজিট পেভমেন্টের জন্য হচ্ছে গিয়ে ইনিশিয়ালি যে সাধারণত হচ্ছে 4.5 রেকমেন্ড করা হয়, যে ইনিশিয়ালি জানবে আমাদের রাস্তার সার্ভিসএবিলিটি 4.5, আর ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য সেটা বলা হয়েছে 4.2। এখন এটা হচ্ছে ইনিশিয়াল। এরপর হচ্ছে টার্মিনাল। টার্মিনালটা হচ্ছে গিয়ে আমাদের শেষ, মানে আমরা যখন একটা রিকনস্ট্রাকশন করার প্রয়োজন পড়বে বা হচ্ছে গিয়ে কোনো একটা
রিপেয়ারিং করার প্রয়োজন পড়বে তখন ওটাকে আমরা কিসের মান সার্ভিসেবিলিটি? সার্ভিসেবিলিটি। তো ওই টার্মিনালটার জন্য সাধারণত আমাদের হচ্ছে গিয়ে মেজর যে সকল হাইওয়ে গুলো আছে মানে আমাদের যেগুলো ইম্পর্টেন্স হাইওয়ে, তো ওগুলোর জন্য একটু বেশি রাখা হয় 2.5, আর লোকাল যে সকল বা মাইনর ইম্পর্টেন্স যেগুলো আছে সেগুলোর জন্য 2 রাখা হয়, যে আমাদের অ্যাটলিস্ট যেন 2 এর আগে হচ্ছে গিয়ে মানে অ্যাটলিস্ট 2 হলে যেন আমরা রিপেয়ার করে ফেলতে পারি মাইনর ওগুলা, আর মেজর যেগুলো সেগুলো যেন অ্যাটলিস্ট 2.5 এর নিচে চলে আসে সেটা হচ্ছে গিয়ে রাস্তা খুবই খারাপ কন্ডিশন হয়ে যাবে এবং রাস্তার সাথে কিন্তু ইকোনমিক পারপাস অনেক জড়িত, সেই জন্য হয়তো বা আমাদের ইকোনমিকে অনেক লস হবে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের সার্ভিসেবিলিটির একটা গাইডলাইন ভ্যালু, আর এই ভ্যালুগুলো অবশ্যই ডিজাইন সময় দেওয়া থাকবে, কোনো চিন্তা নেই বা মুখস্থ করে রাখারও প্রয়োজন নাই, বাট একটা আইডিয়ার জন্য নিজেদের একটা আইডিয়ার জন্য আইটেনে রাখতে পারবে। এরপর হচ্ছে আমার আসছে লেয়ার কোএফিসিয়েন্ট। আমাদের যে বিভিন্ন লেয়ার গুলো থাকবে রাস্তাতে, তো তাদের হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালস এর প্রপার্টিস অনুযায়ী তাদের লেয়ার কোএফিসিয়েন্ট মানে সেই লেয়ারটা কত বেশি ভালো হবে বা খারাপ হবে সে একটা কোএফিসিয়েন্ট একটা ভ্যালু আমাদেরকে দিয়ে দিবে। তো এটা আমাদের মডুলাস অফ রাপচার, আমাদের যে রোডটা থাকবে বা যে রোডগুলার আমাদের ম্যাটেরিয়ালসটা থাকবে সেগুলার মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা টেস্ট করব। টেস্ট করে হচ্ছে গিয়ে সেটা সাপেক্ষে হচ্ছে গিয়ে আমাদের আসলে এই কোএফিসিয়েন্টটা ডিপেন্ড করে। তো গ্রাফটা সাধারণত এরকম হয় এর ভ্যালু। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ লেয়ার, তো লেয়ার কোএফিসিয়েন্ট এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়, এক্সপ্রেস করা হয় এ দিয়ে। তো এটা হচ্ছে এম এর সাথে সম্পর্ক এরকম যে সাধারণত মডুলাস অফ রাপচারের ভ্যালু যত বাড়ে এর ভ্যালুটা তত বাড়তে থাকে, মানে আমাদের রাস্তাটা আসলে প্রপার্টিসটা হতো আমাদের যে লেয়ার কোএফিসিয়েন্ট সেই কোএফিসিয়েন্ট প্রপার্টিসটাও ভালো হওয়া শুরু করে। স্বাভাবিক আমাদের মডুলাস অফ রাপচার যত ভালো হবে ম্যাটেরিয়ালসটা অবশ্যই তত বেটার। এটা হচ্ছে আমাদের সেই এর ভ্যালু, তো এটা একে বলা হয় লেয়ার কোএফিসিয়েন্ট। এরপর হচ্ছে আমাদের রাস্তার যে রোড ক্যারিং ক্যাপাসিটি বা প্রপার্টিস সেটা কিন্তু ড্রেনেজ কোএফিসিয়েন্টের উপর ডিপেন্ড করে। আমাদের ড্রেনেজ কোএফিসিয়েন্টকে এম দিয়ে এক্সপ্রেস করা হয়। আমাদের রাস্তার ড্রেনেজ কেমন আছে, খুব ভালো না খুব খারাপ, তো এটা হচ্ছে আমাদের ড্রেনেজ কোএফিসিয়েন্ট বা ড্রেনেজ মডিফাইং ফ্যাক্টর বলা হয়, এটা হচ্ছে এম।